আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি ওয়ান শট ক্লাসটাতে। যারা এইচএসসি 25 কালকে পরীক্ষা দিবেন আপনাদের জন্য, তো কথা যেহেতু দিছি আসলে এটা কমপ্লিট করা উচিত। এখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চারটা গুণগত রসায়ন থেকে চারটা, মৌলের পর্যাবৃত্ত থেকে চারটা, রাসায়নিক পরিবর্তন থেকে চারটা, আর কর্মমুখী থেকে হচ্ছে দুইটা, টোটাল 14টা সিকিউ এখানে নিয়ে আসছি। এই 14টা সিকিউ করলে আপনারা যে কোনো বোর্ডেরই হন না কেন, আমি 100% ইনশাল্লাহ গ্যারান্টি দিতেছি এই টপিকগুলা থেকেই, এবং হুবহু সেম কোশ্চেনগুলো আপনারা এখানে পাবেন। হয়তো বা এক্সট্রা একটা দুইটা কথা বলবো, এটা কষ্ট করে হচ্ছে ভিডিওটা দেখার পর হচ্ছে পড়ে নেবেন, ঠিক আছে? তাইলে শুরু করি। আচ্ছা, তো এই যে অংশটুকু আছে, দেখেন একদম প্রথমে হচ্ছে গুণগত রসায়নের একটা সিকিউ দেয়া আছে। সিকিউটাতে হচ্ছে এমন একটা চিত্র দেয়া থাকবে, বলা থাকে কি যে প্রথম কক্ষপথ হচ্ছে এ, দ্বিতীয় কক্ষপথ হচ্ছে বি, তারপর এটা সি ডি ই, এরকম যেমন বলা আছে। তাছাড়া আমরা কিন্তু এমনও দেখছিলাম যে প্রথম কক্ষপথে হচ্ছে কে বলে, তারপর এটা কি এল বলে, তারপর এটা এম, তারপর এটা এন, তারপর এটা হচ্ছে ও, এরকমও বলে। আচ্ছা, এটা ম্যাটার করে না এখানে। এ যেহেতু বলছে, এটা হচ্ছে প্রথম কক্ষপথ হচ্ছে 1 নাম্বার, এন এর মান হচ্ছে 1। বি যেহেতু বলছে, এখানে বি এর জন্য হচ্ছে 2, সি এর জন্য 3, ডি এর জন্য হচ্ছে 4, ই এর জন্য হচ্ছে 5। সমস্যা না, আমার কাছে কোশ্চেনটা কি জানতে চাইছে, এটা এতটুকুই যে ভাইরাল কোশ্চেন এটা বলে শেষ করা যাবে না। এখানে কোশ্চেনটা করছে কি, এই ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। কিভাবে ইলেকট্রন সংখ্যাটা নির্ণয় করতে? কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। এখন কোয়ান্টাম সংখ্যা কি, এটা যদি আপনাদেরকে ব্যাখ্যা করতে বলি, যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে একটা সংখ্যাকে, মানে একটা পরমাণুর ইলেকট্রনকে চারটা ভিন্ন ভিন্ন ভ্যালু দ্বারা প্রকাশ করে। এখন ওই চারটা ভিন্ন ভিন্ন ভ্যালু কি, একটাকে বলে প্রধান শক্তি স্তর, পরেরটাকে বলে সহকারী প্রধান শক্তি স্তর, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার বলতেছে, স্পিন কোয়ান্টাম নাম্বার বলতেছে। এরকম চারটা প্রকাশ করার মাধ্যমে হচ্ছে একটা ইলেকট্রনকে চারটা মাধ্যমে প্রকাশ করার যেই সেটটা, তাকে বলেছে যে কোয়ান্টাম সংখ্যার সেট। তার মানে এখানে আমার অবশ্যই এটাকে এন, এল, এম এবং এস এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এই যে দেখেন, এখানে হচ্ছে এন এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এল, এ হচ্ছে এম, আর এই যে এস এর কথা এখানে বলা দরকার ছিল, এখানে আরেকটা ঘরের মধ্যে বলা দরকার ছিল, এই জায়গায় একটা এস দেওয়া দরকার ছিল। আচ্ছা, এটা আমরা না হয় এক্সট্রা অ্যাড করে দিব এখানে, আমাদের দিতে হবে এটা কিন্তু। আসলে এটা আমরা একটা একটা এক্সট্রা অ্যাড করি, তারপর থেকে শুরু করি। আচ্ছা, এটা আলাদা আলাদা যদি ভাগ করে দেই, স্পিন কোয়ান্টামটাকে হচ্ছে এস দ্বারা চিহ্নিত করে, ঠিক এস দ্বারা চিহ্নিত করে। আমরা জানি যে স্পিন কোয়ান্টাম সংখ্যা হয় প্লাস হাফ হইতে পারে, না হয় মাইনাস হাফ হবে। তাহলে এই হচ্ছে প্লাস মাইনাস হাফ, আমি একসাথে লিখে দিছি। আমি প্লাস মাইনাস হাফ একসাথে লিখে দিছি, প্লাস মাইনাস হাফ একসাথে লিখে দিছি, প্লাস মাইনাস হাফ, এই হচ্ছে হাফ, একসাথে লিখে দিছি। এটাই তো আসলে শেষ না, এখানে আরেকটা এক্সট্রা জিনিস লেখা লাগবে। এটা আমি আসলে বর্ণনা করার সময় আবার বলতেছি, টেনশন নাই। এখানে দেখেন যে অরবিটাল সংখ্যা যেহেতু 1, এখানে 1 দ্বারা গুণ করে দিবেন। এখানে অরবিটাল সংখ্যা যেহেতু 3, 3 দ্বারা গুণ করে দিবেন। অরবিটাল সংখ্যা যেহেতু 5, 5 দ্বারা গুণ করে দিবেন। যেহেতু এটা 7, 7 দ্বারা হচ্ছে গুণ করে দিবেন। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এবার আসলে আমি একটু বর্ণনা করি যেটা আসলে কিভাবে বের করছি। কোশ্চেনে জানতে চাইছিল যে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা চারটা কোয়ান্টাম সংখ্যার সেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। যেহেতু ডি বলছে, তার মানে এন এর মান হচ্ছে এখানে 4। 4 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটা আমাদের বের করতে হবে। এই এন ইকুয়াল 4 লিখছে। এন যদি 4 হয়, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, এটা হচ্ছে এন এর উপর ডিপেন্ড করে। এটা এন এর উপর ডিপেন্ড করে না, যে এই এল এর মানটা কি হতে পারে, এখানে সাইড নোট আমি লিখে দিই। এ হচ্ছে এল এর মানটা কি হইতে পারে, এই এল এর মান, এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। যেহেতু এখানে n ইকুয়াল 4 বলা আছে, তাহলে আমি কি বলতে পারতেছি, এল এর মান হবে 0, 1, 2, এই হচ্ছে 3, এই যে এই চারটা। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত।
তাহলে n এর মান যদি 4 হয় তাহলে 0 থেকে 3 পর্যন্ত 0 1 2 3 এই কাজটাই এরা করছে। এই যে 0 1 2 3 লিখছে। এই যে তারপর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার সেট যেটা আছে m দেয়া আছে, এটা আবার কার উপর ডিপেন্ড করে? l এর উপর ডিপেন্ড করে। এখানে আমি লিখতেছি যে আসলে কেমন, এই হচ্ছে m এর মান, m এর মানটা ডিপেন্ড করতেছে কার উপর? l এর উপর। এটা কেমন হবে? -l থেকে 0 সহ +l পর্যন্ত, +l পর্যন্ত। তাইলে এখানে l এর মান যদি 0 হয়, m এর মান হবে শুধু 0। l এর মান যদি 1 হয় তাহলে হবে -1 0 +1, যেটা এইখানে দেখাইতেছে, যে এই জায়গাটাতে দেখাইতেছে। দেখেন l এর মান যদি 0 হয় তাহলে m এর মান শুধু 0। এখন যদি 1 হয় তাহলে -1 0 +1, কারণ আমি বলছি কি -l থেকে 0 সহ +l পর্যন্ত। এখন তাহলে যদি 2 হয় তাহলে কি হবে? -2 -1 0 +1 +2। তাহলে যদি 3 হয় তাহলে কি হবে? -3 -2 -1 0 +1 +2 +3, এরকম হবে। অরবিটাল সংখ্যা, m এর যতগুলা সংখ্যা তাদের কি বলতেছে? অরবিটাল সংখ্যা। তাহলে এখানে আছে 1টা, এই কারণে 1, এখানে 3টা, এই কারণে 3, এখানে 5টা, এই কারণে 5, এখানে 7টা, এই কারণে 7 গেল। এটা পরে আসতেছে। এখন s এর পরিচয় দেওয়া উচিত। প্রত্যেকটা অরবিটালের জন্য 2টা কইরা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, একটা ঘড়ির কাঁটার দিকে। এই কারণে হচ্ছে +-হাফ বলা হয়। যেহেতু অরবিটাল আছে একটা, এটার জন্য হচ্ছে 1 দ্বারা গুণ করতেছি। এখানে অরবিটাল আছে 3টা, তাহলে 3টার জন্য এমন +-হাফ পাওয়া যাবে, এই কারণে 3 দ্বারা গুণ করতেছি। এখানে 5টা অরবিটালের জন্য 5টা +-হাফ পাওয়া যাবে, এই কারণে 5 দ্বারা গুণ করতেছি। এখানে 7টা, এখানে 7 দ্বারা গুণ করতেছি। এই হচ্ছে সেই অরবিটাল সংখ্যা। আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাইলে কি যে অরবিটাল সংখ্যাটা ছিল তার সাথে 2 দ্বারা গুণ, 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 এই মানটা আসছে। টোটালি মোট ইলেকট্রন কত? সবগুলাকে যোগ করে দেখতেছি। এখানে আসছে কত বলো? এখানে আসছে হচ্ছে 32। হ্যাঁ, এটাই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত। তারপরে এটাই এতটুকু জানতে চাইছি। এইরকম একটা কিন্তু আসবেই আসবে, যে কোনো একটা বোর্ডে আসবে। তারপরে আসে এখানে শুধু 14টা সৃজনশীল নিছি। এই 14টা সৃজনশীল শুধু দেখে যান, বাসায় করাও লাগবে না। আর যদি করতে চান অ্যাটলিস্ট যেগুলোতে সূত্র আছে সূত্রগুলো হাতে লিখবেন, শুধু তাছাড়া কিছু করতে হবে না, শুধু দেখে যাবেন, এনাফ। তারপরে দেখেন এখানে বলতেছে ইলেকট্রনটির ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর রং কিরূপ, এরকম একটা জিনিস আসে। এখন কোত্থেকে সে কোন জায়গায় আসছে এটা দেখতে হবে। দেখেন এখানে হচ্ছে ইতে ছিল, সেই ই থেকে হচ্ছে বিতে আনামছে। ই ছিল, ই এর ক্ষেত্রে এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 5। যেহেতু সে বিতে নামছে, বি এর ক্ষেত্রে এন এর মান কত? বি এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2, মানে 1 2 3 করে শুধু গুণে নিস। আমরা এই যে এই একটা সূত্র জানি, এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা বের করি। এই জায়গাতে দেখেন RH বলে একটা কথা আছে। RH হচ্ছে কি? এই RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এটাকে লেখা যায় 109 এইভাবে বললেন, তারপর 6 7 8। এটা যদি লেখেন তাহলে হচ্ছে পার সেন্টিমিটারে। কিন্তু আমি যদি চাই ডিরেক্ট এখানে আমার মিটারে আসুক, তাহলে কিন্তু এখানে 100 দ্বারা গুণ করে নিতে হবে, ভাগ না, যেহেতু পার সেন্টিমিটারে আসে। আচ্ছা যাই হোক, তো এখানে আরো ভালো একটা কথা জানেন কি? এই সূত্রের শেষে এটা আছে ইনটু z²। এরা এখানে এটা দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই জায়গাতে বলা আছে হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, এই যে হাইড্রোজেন পরমাণু বলা আছে এই কারণে দেয় নাই। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 1। এখানে বসাইলে যা আসে, না বসাইলে ঠিক তাই আসতেছে। কিন্তু আমরা কিন্তু এটা করব না। যদি লিথিয়াম দেয়া থাকে, লিথিয়াম 2+ দেয়া থাকে, তাইলে কিন্তু পরে কি এরকম করে দিয়ে আসবো, বলবো যে হয়েছেই তো, কিন্তু না, পারমাণবিক সংখ্যা তখন লিথিয়ামের ক্ষেত্রে কত? 3। এটা কিন্তু তখন বসাইতে হইতো। এই কারণে z² অলওয়েজ দিয়ে রাখবো, যেন কোনো ঝামেলা না হয়। আচ্ছা, তারপর এখানে এই যে n এর মান কই থেকে আসছে? 5 থেকে 2 তে আসছে, শুধু মানটা বসাই দিছি। এখন বসানোর ক্ষেত্রে কোনটা আগে বসাবো পরে বসাবো এটা চিন্তা করার দরকার নেই। ছোট মানটা অলওয়েজ হচ্ছে আগে বসাবো, না হয় ঋণাত্মক মান চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেট করার পর এখান থেকে হচ্ছে এরা হচ্ছে কি করছে, এটা আমি লিখছি পার সেন্টিমিটারে, তার নিচে পার মিটারেরটা নিচে। এই কারণে তাদের যে রেজাল্টটা আসছে, তাদের রেজাল্টটা আসছে হচ্ছে মিটারে। তারপর এখানে আমরা জানি মিটার থেকে ন্যানোমিটারে কিভাবে নেয়। আমরা জানি হচ্ছে 1 মিটার, 1 মিটার ইকুয়াল 10⁹ ন্যানোমিটার। এই কনভার্সন থেকে এটা শুধু নিয়ে নিছি। ঠিক আছে? আচ্ছা, আর যদি সেন্টিমিটারের ক্ষেত্রে বলতাম তখন হচ্ছে 10⁷ ন্যানোমিটার।
তারপরে এখানে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে এটা আমি দেখতেছি যে নীল বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল এটার সাথে মিলে গেছে, এই কারণে বলে দিয়েছে এখান থেকে নীল বর্ণের বর্ণালী পাবো। তার মানে কি এখান থেকে শুধু নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা শিখলেই হবে না, বই থেকে সুন্দর করে একটু খুলবেন, সাথে সাথে বেনিয়া সহ কলা যেগুলো আছে, ঠিক আছে, সবগুলো দৃশ্যমান অঞ্চলে যেগুলো আছে সবগুলো একটু জেনে রাখবেন। ডিরেক্ট মুখস্থ করতে না পারলেও একটু ধারণা নিয়ে রাখবেন, এত থেকে এতর মধ্যে হচ্ছে কি হবে, নীল হবে বা লাল হবে বা সবুজ হবে। তারপরে আসেন, এখন এই একটা কোশ্চেন আসছে, এই হচ্ছে সেই দ্রাব্যতা, এই দ্রাব্যতা রিলেটেড ম্যাথ কিন্তু এখানে আসবেই, দ্রাব্যতা বের করতে বলবে আর অদক্ষেপ পড়বে কিনা, আসবেই। এখন এটা হচ্ছে কিভাবে বের করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি, একদম শর্টকাট ওয়েতে সবকিছু দেখাবো। হ্যাঁ, এখানে দ্রাব্যতার কথা বলছে যে দ্রাব্যতা নির্ণয় করো, কোন যৌগের দ্রাব্যতা নির্ণয় করতে, Ab2 এর দ্রাব্যতা নির্ণয় করতে। এখানে আমার কাছে কোশ্চেনের মধ্যে এই যে Ab2 এটার Ksp এর মান দেয়া আছে, এটার যদি Ksp এর মান দেয়া থাকে এটাকে আমরা আসলে ভাঙি কিভাবে, ওই যে দেখো Ab2 ছিল, এটাকে আসলে ভাঙলে বা আয়ন আকারে কনভার্ট করলে এখানে কি হইতেছে, এই যে আমার যে সংখ্যাটা আছে বি এর নিচে, এটা এর উপরে চলে যায়, এর নিচে যে সংখ্যাটা সেটা হচ্ছে বি এর কাছে চলে যায়, এবং এ আছে এখানে একটা, এই কারণে এখানে 1, এখানে বি আছে হচ্ছে 2টা, এই কারণে এখানে কিন্তু দিছে কি 2b। আচ্ছা, এটা অ্যাটলিস্ট আমরা আসলে ভাঙতে পারি। এটা যদি দ্রাব্যতা s হয় তাহলে এটা হবে s, এটা হবে হচ্ছে 2s, যেহেতু আগে 2 আছে এই কারণে। তাহলে দ্রাব্যতা গুণফল লেখে কিভাবে, এই যে s পাইছি, sটা আমি লিখছি, তার আগে সহগ ছিল 1, এই কারণে দিলাম হচ্ছে 1। এই যে 2s টা আমি লিখছি, তার আগে সহগ ছিল কত 2, এই কারণে আমি দিছি এখানে হচ্ছে 2। তারপরে এখান থেকে করলে আসতেছে 4s3, Ksp এর মান দেয়া আছে, শুধু ক্যালকুলেট করে এখান থেকে বের করছি মোল পার লিটারে কত আসে। আচ্ছা, এবার আসো পরে যে কোশ্চেনটা করছে যে অদক্ষেপ পড়ে কিনা। এখন অদক্ষেপ কখন পড়ে, কোশ্চেনটা হচ্ছে এটা যে আগে অদক্ষেপটা পড়বে কখন। এই যে এখানে কোশ্চেনটা করছে ওই যে অদক্ষেপ পড়বে কিনা, তাহলে অদক্ষেপ কখন পড়ে, অদক্ষেপ পড়ার শর্তটা কি, অদক্ষেপ পড়ার শর্ত হচ্ছে Ksp থেকে Kip এর মান বড় হতে হবে। এই হচ্ছে Kip এর মানটা কি হইতে হবে বলো, Ksp থেকে বড় হতে হবে, তাইলেই একমাত্র হচ্ছে অদক্ষেপ পড়বে। আচ্ছা, এখন আমার কাছে কোশ্চেনের মধ্যে কিন্তু Ksp এর মান দেয়া আছে, কোথায় Ksp এর মান দেয়া আছে, এই জায়গায় Ksp এর মান দেয়া আছে, যার Ksp দেয়া থাকবে আমি তারই Kip বের করব। কথাটা কি বলছি, যার Ksp দেয়া থাকবে তারই Kip বের করব। এখানে আমি লিখতেছি, দেখো যে এই হচ্ছে Kip, এরা তো এদের মতো করে করছে, আমি আসলে একটু শর্টকাটে দেখে, শর্টকাটে বলতে একসাথে যেন করতে পারো আর কি। এই লিখলাম আমি Kip ইকুয়াল, এইখানে একটা ব্রেকেট দিলাম ইনটু, এইখানে একটা ব্রেকেট দিলাম, তারপর এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। এখানে তো অবশ্যই ঘনমাত্রা বসাইতে হয়, আমরা তো অ্যাটলিস্ট যার Kip বের করব, দেখো এটাকে তো আমরা ভাঙতে পারি, ভাঙলে এখানে দেখতেছি a2 প্লাস প্লাস 2b মাইনাস হয়, এর আগে আছে হচ্ছে 1, তাইলে অবশ্যই আমি এই জায়গাটাতে তার পাওয়ার দিব হচ্ছে 1। দেখো b মাইনাসের আগে পাওয়ার আছে হচ্ছে 2, তাহলে এখানে আমি পাওয়ারটা দিব কত বলো, এ হচ্ছে 2, শেষ। তারপরে আসো নিচে, আমরা যেহেতু এখানে ঘনমাত্রা বসাইতেছি মূলত কিন্তু এটা এই হচ্ছে s1 v1 ইকুয়াল s2 v2, এই সূত্র থেকে আসলে করতেছি, ঠিক আছে। আমরা s2 যখন বের করব তখন আসে হচ্ছে s1 v1 ডিভাইডেড বাই হচ্ছে কত, এ হচ্ছে v2, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র, এটা আসলে এখানে বসাইতেছি। আর যাই হোক, তো এটা বসাই কিভাবে, বসানোর জন্য আমি বলছি নিচে নিব হচ্ছে মোট আয়তন, দেখো নিচে মোট আয়তন থাকে, তাহলে আমি দেখতেছি এখানে 60 ml ছিল, এখানে 40 ml ছিল, দুইটাকে যোগ করলে এখানে আমার আসতেছে কত বলো, এ হচ্ছে 100 ml, নিচে দিয়ে দাও এখানে হচ্ছে 100 ml, এ হচ্ছে ইনটু, এ হচ্ছে ইনটু। তারপর প্রথম আমি যদি এই পাত্রের কথা চিন্তা করি, এই পাত্রের এই জায়গাতে দেখো তো ঘনমাত্রা কত দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 0.4 মোলার, এখানে এ আছে কয়টা, এ আছে একটা, তাহলে কি করবা, তাহলে লেখো 1 ইনটু 0.4, তারপর এর আয়তন কত দেয়া আছে, এর আয়তন দেয়া আছে হচ্ছে 60, তাহলে এখানে লিখে দাও এর আয়তন দেয়া আছে হচ্ছে সেই হচ্ছে 60। আসো তারপরেরটাতে যাই, তারপরেরটাতে কি, তারপরেরটাতে দেখতেছি এই অংশটুকুর মধ্যে তার ঘনমাত্রা কত দেয়া আছে, তার ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 0.2, আমার দরকার হচ্ছে বি, এখানে বি আছে কয়টা, বি আছে একটা, তাইলে এখানে লেখো এই 1 ইনটু 0. কত ছিল 2, এখানে আয়তন কত দেয়া আছে, আয়তন দেয়া আছে হচ্ছে 40, এই হচ্ছে লেখো হচ্ছে সেই 40, ক্যালকুলেট করলে এখান থেকে একটা ভ্যালু পাবা, এই যে ভ্যালুটা পাবা না, এই ভ্যালুটা দেখবা Ksp থেকে বড় কিনা, তারা এই কাজটাই করছে, বুঝছো কথাটা কি বলছি।
এখন দেখো একটা সুন্দর একটা কথা বলছি, কি জানো, যে বলছি এখানে এ আছে একটা, এই কারণে কিন্তু 0.4 এর সাথে 1 গুণ করছি। এই ওয়েতে মনে রাখো, যদি এখানে এ থাকতো এ টু এম, তখন কি করতাম আমরা, তখন এই জায়গায় কিন্তু যেহেতু এ দুইটা হয়ে যাইতো, তখন এখানে 2 দ্বারা গুণ করতাম। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আসো, তার পরবর্তী যে সৃজনশীলটা, এই সৃজনশীলটাতে আসলে জানতে চাইছে কি, এটাতে জানতে চাইছে যে হাইড্রোজেনের, দেখো কোশ্চেনের মধ্যে কিন্তু উপরেও বলা আছে, আমি একটু দেখাই, ওই যে হাইড্রোজেনের কথা বলা আছে, তার মানে ক্যালকুলেশন করতে গেলে ওই জেড এর মানটা তেমন বেশি ইফেক্ট ফেলতেছে না। এই হাইড্রোজেনের বোর কক্ষপথের পঞ্চম শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে এবং অন্য একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসলো, দুইটা আলাদা আলাদা ভাবে নেমে আসে, কোনো সমস্যা নেই। এখন বলতেছে সি থেকে বিতে নেমে আসা, সি থেকে বিতে নেমে আসা, এখানে বি কোনটা বলছে, বি বলছে দ্বিতীয় শক্তি স্তর, আর সি কোনটা বলছে, সি হচ্ছে তৃতীয় শক্তি স্তর। ওই যে কোশ্চেনের মধ্যে তৃতীয় শক্তি স্তর বলা আছে হচ্ছে সি এবং দ্বিতীয় শক্তি স্তর ওই যে উপরে বলা এইখানে, হ্যাঁ এই যে দ্বিতীয় শক্তি স্তর, এটা বলা আছে হচ্ছে কি, দ্বিতীয় শক্তি স্তরটা বলা আছে হচ্ছে বি। আচ্ছা, সমস্যা নেই। তার মানে কই থেকে আসছে, 3 থেকে 2 এ আসছে। এটার জন্য এ হচ্ছে 1 মোল ফোটনের শক্তির পরিমাণ জানতে চাইছে। আমরা তো এই সূত্র পারি, ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ। এটা কার জন্য, দেখো এখানে আমরা যখন বসাই এটা একটা ফোটনের জন্য কিন্তু বের হয়, কিন্তু আমার কাছে জানতে চাইছে 1 মোল। 1 মোল মানে কত, 1 মোল মানে 6.023 ইন্টু 10⁻23 পরমাণু বা 3টি ফোটন, 3টি পরমাণু বা অণু যাই বলি না কেন সবকিছু 1 মোলের কথা যদি বলি, তাহলে আমার আগে কাজ হচ্ছে কি, আগে কাজ হচ্ছে একটা ফোটনের শক্তি বের করা। এই একটা ফোটনের শক্তি বের করতে চাইলে এইচ এর মান তো ফিক্সড, এই যে এখানে মানটা 6.676 ইন্টু 10⁻34, এটা তো ফিক্সড। তাহলে এখানে নিউ দ্বারা কি বুঝাইতেছিল, কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে আমরা জানি কি, কম্পাঙ্ক কার বিপরীত থাকে বলো, আমরা এই যে বি ইকুয়াল এফ ল্যামডা জানি যে ল্যামডার বিপরীত থাকে, এই যে আমরা জানি হচ্ছে কি বলতো, এই যে সি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। তাহলে এখান থেকে আমি যদি ল্যামডা বের করতে চাই, ঠিক আছে, বা যদি এখান থেকে আমি ডিরেক্ট কম্পাঙ্কটাই বের করতে চাই, তখন কি বলবো, এই হচ্ছে কম্পাঙ্ক ইকুয়াল সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। এখন আমি যদি কোনোভাবে ল্যামডার মান বের করতে পারি, তাহলে এই কম্পাঙ্কের মান জানবো, এখানে এফ দ্বারা চিহ্নিত করতেছি, এফ দ্বারা চিহ্নিত করা যায় অথবা মিউ দ্বারা চিহ্নিত করা যায়, একটা করলেই হইলো আর কি। তো এই ক্যালকুলেশনটা তো মাত্র কিছুক্ষণ আগে দেখলাম, এখান থেকে ল্যামডার মানটা বের করলাম, তারপর এখান থেকে হচ্ছে সেই কম্পাঙ্কের মান বের করে বসাবো, বসাইলেই কি এখানে আমার আনসারটা শেষ হয়ে গেছে? না, শেষ হয় নাই, কারণ আমার কাছে জানতে চাইছে কিন্তু 1 মোলের কথা। আমার কাছে কি জানতে চাইছে বলো, এই হচ্ছে 1 মোলের কথা জানতে চাইছে। আচ্ছা, 1 মোলের কথা জানতে চাইছে, হ্যাঁ এই 1 মোলের কথা জানতে চাইছে, যেহেতু 1 মোলের কথা জানতে চাইছে আমার 1 মোলেরটা বের করে দেখাইতে হবে। আর আমরা জানি 1 মোল মানে কি, ওইটা তো একটা ফোটনের জন্য বের হয়েছিল, 1 মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ক্যালকুলেট করলে যে মানটা আসতেছে এটাই আনসার। আমি এখানে যেমন জুলে রাখছি, তুমি চাইলে জুলে নিয়েই কাজ করতে পারতা, এখানে জুল লেখতা, তারা কিলো জুলে করছে, এটাও কোনো সমস্যা নাই, করতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই। তারপরে আসো, এখানে বলতেছে পরবর্তী যে কোশ্চেনটা, এটা আমি একটা অন্য সিস্টেমে করাবো, এরা হচ্ছে কয়েকটা ধাপে করায়, আমি তোমাকে একটা স্ট্রেট কাট একটা নিয়ম শেখাবো, এটা দিয়ে 2 লাইনে করা যাবে। দেখো এখানে বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণকে 1 কেজি সম্পৃক্ত দ্রবণকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নতি করায় দ্রবণ অসম্পৃক্ত হয়ে পড়বে। আচ্ছা, উক্তিটি গাণিতিকভাবে প্রমাণ করো। আচ্ছা, এরকম একটা কথা বলছে, দেখো তার জন্য উপরে একটা জিনিস বলা আছে, কি বলা আছে, যে এই হচ্ছে দেখো, এই হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই দুইটা ক্ষেত্রে কি বলা আছে, বলা আছে তাদের দ্রাব্যতা হচ্ছে একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 55, যেহেতু ক্রমানুসারে লিখছে তার মানে 25 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 30, 80 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 55। আমি এখানে একটা লাইন লিখতেছি, এই লাইনটা এরকম করে যদি দ্রাব্যতাটা শিখতে পারো তাহলে সবচেয়ে বেশি বেটার হয় আর কি। আচ্ছা, আমি না হয় এটা টোটালটা আরেকটা পেজে নেই, এই যে দেখো, তোমরা শিখবা অলওয়েজ যে যদি তোমার কাছে দ্রাব্যতা দেয়া থাকে, যে হচ্ছে দ্রাব্যতা 40 দেয়া আছে, বা এখানে যেমন দেয়া ছিল কত, এখানে দেয়া ছিল হচ্ছে একটা 30 আর একটা হচ্ছে 55, যদি দেয়া থাকে দ্রাব্যতা 30, এই কথাটার মানে দ্রব আছে এখানে 30 গ্রাম, এটা ফিক্সড। দ্রাবক আছে, দ্রাবক সব সময় কি 100 গ্রাম। আচ্ছা, তারপর
দ্রবণ তাইলে কত হবে, আমরা দ্রবণ মানে জানি দ্রব প্লাস দ্রাবক দুইটাকে যোগ করলে যা হয়, এ হচ্ছে 130 গ্রাম। এটা তো গেল এ দ্রাব্যতা 30 বললে, তাইলে একদম কমন সেন্স তোমাকে যদি বলি দ্রাব্যতা বলা আছে কত, দ্রাব্যতা বলা আছে হচ্ছে 55, ঠিক আছে। 55 বলা থাকলে তাহলে দ্রব কত বলবো, দ্রব বলবো হচ্ছে 55 গ্রাম। দ্রাবক কত বলবো, দ্রাবক বলবো হচ্ছে 100 গ্রাম। দ্রবণ কত বলবো, দ্রবণ বলবো হচ্ছে 155 গ্রাম। এবার তুমি বলো আমি কি করতেছিলাম, এখানে 1 কেজি সম্পৃক্ত দ্রবণকে 25 থেকে 80-তে নিয়ে গেছি। দ্রবণ কতটুকু, 1 কেজি না? আচ্ছা, তো এখানে কিন্তু ডিল করা হইতেছে কোন দুইটাকে নিয়ে জানো, এ হচ্ছে দ্রবণকে নিয়ে ডিল করা হইতেছে এবং দ্রবকে নিয়ে ডিল করা হইতেছে। দ্রবণকে নিয়ে ডিল করা হইতেছে এবং দ্রবকে নিয়ে ডিল করা হইতেছে, কারণ বলছে 1 কেজি সম্পৃক্ত দ্রবণকে আমি 25 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেছি, তখন এটা অসম্পৃক্ত হয়ে যাবে কিনা। আচ্ছা দেখো, তাহলে দেখি এখানে এখানে কোশ্চেনটাতে বলছে, কোশ্চেনটা অনুসারে আমি আসলে কি করতে পারি, যেহেতু দ্রবণ আর দ্রবের কথা এখানে রিলেটেড, আমি এখান থেকে বলতে পারতেছি যে ছিল আমার এটা কত ডিগ্রি, 25 ডিগ্রি। এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 80 ডিগ্রি। আমি 25 থেকে 80-তে নিয়ে গেছি, তার মানে এখানে আমার মেইন ফ্যাক্টর হচ্ছে জানো কোনটা, মেইন ফ্যাক্টর হচ্ছে এই যে এইটা 130, যে আমি 130 থেকে আমি কোথায় নিয়ে গেছি, এই হচ্ছে 130 মানে হচ্ছে 25 ডিগ্রি থেকে আমি 80-তে নিয়ে গেছি, তার মানে 130-এর জন্য, 130-এর জন্য এই 130 সম্পৃক্ত যে দ্রবণটা ছিল তাকে যদি আমি 80-তে নিয়ে যাইতে চাই, তাহলে কতটুকু আমার এক্সট্রা অ্যাড করতে হবে এটা জানতে হবে। এখান থেকে আমি এরকম একটা লাইন লিখতে পারতেছি, দেখো তো এটা লেখা যায় কিনা, 130 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে দ্রবণ যোগ করতে হয়, দ্রবণ যোগ করতে হয়, দ্রবণ যোগ করতে হয় কতটুকু, দেখো এই হচ্ছে এইখানে হচ্ছে 30, এইখানে হচ্ছে 55, কতটুকু যোগ করতে হয়, 25 গ্রাম। এই হচ্ছে সেই 25 গ্রাম। তাইলে 1 গ্রামে কত, আর আমার কাছে কোশ্চেনে বলছিল 1000-এর কথা, 1000 গ্রাম দ্রবণকে, তাহলে 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে এই জায়গা থেকে যদি নিয়ে যাই তাহলে কতটুকু যোগ করতে হবে, তাহলে যোগ করতে হবে কত বলো, নিচে হচ্ছে 130, উপরে হচ্ছে 25 ইন্টু এই হচ্ছে 1000 গ্রাম। তাহলে এত গ্রাম হচ্ছে কি করতে হবে বলো, যোগ করতে হবে। এটাই হচ্ছে আনসার। তাহলে 2 লাইনে করা যাইতেছে যদি আমি এটা জানি যে দ্রাব্যতা 30 দেওয়া মানে কি, দ্রব 30, দ্রাবক তো অলওয়েজ 100 থাকে, দ্রবণ হচ্ছে 130, মানে এই দুইটাকে যোগ করছি। দ্রাব্যতা 55 মানে কি, দ্রব 55, দ্রাবক হচ্ছে 100, আর সবগুলোকে এখানে যোগ করছি দ্রবণ যেহেতু বলছি। আচ্ছা, এখন আমার কাছে কোশ্চেনে যেটা বলছিল 1 কেজি সম্পৃক্ত দ্রবণকে 25 থেকে 30-এ নিছে, তাহলে 25 ডিগ্রিতে সম্পৃক্ত দ্রবণ যদি 130-কে যদি নিয়ে যাওয়া হয় এইখানে, তাহলে দেখতেছি দ্রব যোগ করা লাগতেছে 25 গ্রাম যদি সম্পৃক্ত থাকতে চায়। তাইলে কোশ্চেনে 1 কেজির কথা বলা ছিল, অর্থাৎ 1 এ কত, এই 100 এ কত, এই হচ্ছে সেই ক্যালকুলেশনটা, বুঝছো। তারপরে সামনে যাই, দেখো পরের যে কোশ্চেনটা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব বেশি পরিমাণে আসে এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এইখানে হচ্ছে গ্রাম পার লিটার এককের কথা বলছে। হ্যাঁ, গ্রাম পার লিটার এককের কথা বলছে, এটা দেখে আসলে অনেকে চিন্তা করে যে আসলে গ্রাম পার লিটার এককে নিব কিভাবে, বা হচ্ছে অনেক সময় মোল পার লিটার একক থেকে হচ্ছে গ্রাম পার লিটারে নিতে হয়, অথবা আরেকবার হচ্ছে মোল পার লিটার থেকে হচ্ছে গ্রাম পার লিটারে নিতে হয়, দুইটাই শিখা লাগবে। হ্যাঁ, গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার, শুধু একটা জিনিস গুণ বা ভাগ করা লাগে, এটা আমরা দেখতেছি। আচ্ছা দেখি আগে ওইখানে কি বলছে, পি পাত্রের মধ্যে কি বলা আসছে, পি পাত্রে হচ্ছে সিলভার ক্লোরাইড আছে, যার দ্রাব্যতা গুণফল হচ্ছে এটা, এই হচ্ছে দ্রাব্যতা গুণফল হচ্ছে এটা, এবং সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ আছে, এটার ঘনমাত্রা হচ্ছে 0.1। কোশ্চেনটা বলছে পি পাত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা গ্রাম পার লিটারে একটু প্রকাশ করো। তাইলে এই যে দ্রাব্যতা দেয়া আছে, এই জায়গা থেকে আমি চাইলেই দ্রাব্যতা, যেহেতু দ্রাব্যতা গুণফল দেয়া আছে, আমি এখান থেকে চাইলেই দ্রাব্যতা বের করতে পারবো। এই দ্রাব্যতাটাই আসলে ঘনমাত্রা ইন্ডিকেট করবে। এটা কিভাবে করব, এজিসিএল যেটা ছিল এইটাকে, এটাকে এই যে দেখেন, এটাকে হচ্ছে এরকম করে ভাঙা যায়, তাই না, এরকম করে ভাঙা যায়, ভাঙার পর
এটার দ্রাব্যতা যদি এস হয় তাহলে Ag প্লাসেরটাও এস হবে, সিলভার ক্লোরাইডেরটাও এস হবে, কারণ তার আগে সহগ আছে কত 1। আচ্ছা, এই এস এস লিখলাম। এখান থেকে আমি বুঝতেছি এই দুইটার গুণফল মানে হচ্ছে এস কিউ, এই যে এস স্কয়ার হবে আর কি, ইকুয়াল সেই দ্রাব্যতা গুণফলটা। এখান থেকে ইজিলি এস এর মানটা বের করা গেছে। এই যে এস এর মান বের করার পর এই হচ্ছে সেই এস এর মানটা বের করছে। এটাই কি আমার আনসার? এটা কিন্তু আমার আনসার না, এটা কিন্তু বের হয়েছে কি মোল পার লিটারে বের হয়েছে, আমার কাছে গ্রাম পার লিটারে বের করতে বলছে। তাহলে একটু সূত্রের দিকে তাকাই। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এটা, আমরা জানি হচ্ছে এই n ইকুয়াল হচ্ছে কি W ডিভাইডেড বাই হচ্ছে m। আচ্ছা, এই n এর এককটা কি জানি? n এর এককটা হচ্ছে মোল। এই W যেটা আছে এটার এককটা কি? এটার এককটা হচ্ছে সেই গ্রাম। তাহলে আমি যদি চাই যে গ্রামে প্রকাশ করতে, তাহলে পারমাণবিক সংখ্যা দ্বারা মোলের সাথে গুণ করে দিব। হিসাবটা এটা দাঁড়াইতেছে, যেমন এই যেখানে W ইকুয়াল কি বলতে পারতেছি এই nm, তার মানে পারমাণবিক সংখ্যা দ্বারা হচ্ছে বা আণবিক সংখ্যা দ্বারা গুণ করে দিব, মানে ভর আর কি, যেটা আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা এখানে গুণ করে দিব। এখানে ক্লোরিনের কত জানি, যেহেতু ক্লোরিনেরটাই জানতে চাইছে, এই যে ক্লোরিনের কথা বলছে, ক্লোরাইড আয়নের, তাহলে এখানে ক্লোরিনের পারমাণবিক ভর আমরা কত জানি 35.5। এটা দ্বারা হচ্ছে গুণ করলে এটা গ্রামে চলে যাবে, এই কারণে এই হচ্ছে 35.5 গুণ করছে, এটা গ্রাম পার লিটারে চলে গেছে। দেখেন এখানে কিন্তু কথাটা অনেক সময় হচ্ছে গ্রাম পার লিটার এককে থাকে, ওইটাকে বলে হচ্ছে মোলে নিতে, মোল পার লিটারে। তাহলে গ্রামে যদি থাকে তখন আণবিক ভর দ্বারা ভাগ করে দেন, তাহলে তো এটা মোলে যাচ্ছে। বুঝছি না কথাটা? আচ্ছা, তারপরেরটা দেখেন, এই হচ্ছে বের করলেন। তারপরে যে কোশ্চেনটা হচ্ছে এই পি কিউ দুইটা পাত্র আছে, পাত্রে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মানের কোনো পরিবর্তন হবে কিনা, এরকম একটা কথা বলছে। আমরা সময়ন প্রভাব জানি, আর আরেকটা কথা মনে রাখা লাগবে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে কখনো দ্রাব্যতা গুণফলের মান চেঞ্জ হয় না, দ্রাব্যতার চেঞ্জ হয়, দ্রাব্যতা গুণফল চেঞ্জ হয় না। তাহলে এখানে যে দ্রাব্যতা গুণফলটা দেওয়া আছে এইটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, কারণ টেম্পারেচার যেহেতু চেঞ্জ হয় নাই, কিন্তু দ্রাব্যতাটা চেঞ্জ হবে। যদি দ্রাব্যতা চেঞ্জ হয় তাহলে দেখো আমি এরকম একটা জিনিস লিখতে পারতেছি, যে এখানে আমি যেহেতু এবার অ্যাড করার কথা চলে আসছি, সোডিয়াম ক্লোরাইডে দেখো যে হচ্ছে এখানে কি আছে, এই হচ্ছে ক্লোরাইড আয়ন আছে, এবং সিলভার ক্লোরাইডেও কি আছে, ক্লোরাইড আয়ন আছে। দুইটার মধ্যে দেখতেছি ক্লোরাইড আয়ন ক্লোরাইড আয়ন, তার মানে ঝামেলা করতে পারে না। এই কারণে হচ্ছে নতুন যেই যখন অ্যাড করব, তার মানে সময়নের একটা ব্যাপার আছে, এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কিন্তু এক্সট্রা বাড়তেছে, আগেরটা কিন্তু ঠিকই আছে। আচ্ছা, এবার দেখো এ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটার ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.1 মোলার, এই হচ্ছে 0.1 মোলার লিখছে। এটা 0.1 হলে সোডিয়াম প্লাসেরটাও 0.1, ক্লোরাইডেরটাও কি হবে 0.1। দেখো যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইতো তখনই কিন্তু এটার সাথে আবার 2 গুণ হয়ে যাইতো, যেহেতু হয় নাই তাহলে তো এক্সট্রা প্রেসারের কথা না চিন্তা করি। আচ্ছা হয়েছে, এখন যেই মিশ্রণটা, এই মিশ্রণটাতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? ওই যে স্বাভাবিক অবস্থায় সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে এটা দ্রাব্যতাকে আমরা নতুন যে দ্রাব্যতা এটাকে এস প্রাইম ধরে নিছি, তাহলে এখন নতুন মিশ্রণে কত হইতেছে? নতুন মিশ্রণে কি যে এই জিনিসটা হইতেছে না, এই যে এই জিনিসটা এস প্রাইম প্লাস 0.1। আচ্ছা, এস প্রাইম প্লাস 0.1 গেল। এখন আমি যখন কেএসপি লিখবো, আমি বারবার একই কথা বলতেছি যে কেএসপিটা চেঞ্জ হবে না, এটা কিন্তু সবাই ভুল করে। হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জ না হলে কিন্তু কেএসপি চেঞ্জ হয় না। এই হচ্ছে কেএসপির মানটা এখানে বসাই দিছি। তারপর এ হচ্ছে সিলভারের হচ্ছে সেই এস প্রাইম, এই হচ্ছে এস প্রাইম, এখানে কত ক্লোরাইডের হচ্ছে কত এস প্রাইম প্লাস 0.1, এই হচ্ছে এই তো এস প্রাইম, আর হচ্ছে এস প্রাইম প্লাস 0.1। এখন তার উপর স্কয়ার লেখা লাগে না, বা হচ্ছে কিউব বা এরকম কিছু দেওয়া লাগে পাওয়ার, এখানে পাওয়ার কিছুই দেওয়া লাগতেছে না, কারণ সিলভার প্লাসের আগে আছে হচ্ছে 1, ক্লোরাইড আয়নের আগে আছে কত বলতো 1, যেহেতু দুইটার আগেই 1 আছে, এখানেও হবে 1, এখানেও হবে 1, তাহলে 1 দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা। আচ্ছা, এরকম একটা মান আসছে। দেখো আমি একটু যদি বলি আর একটু চেঞ্জ করে, ধরো কোনো একটা ওয়েতে এখানে ক্লোরাইড আয়নের আগে হচ্ছে 2 আছে, তার মানে কি হইতে জানো, যে এই জায়গাটাতে এখানে পাওয়ার হয়ে যেতে কত 2। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেট করার সময় এরা একটা কাজ করছে, কি কাজ করছে, যে বা আমি একটু শর্টকাটে একদম যদি বলি, দেখো এখানে যে এস প্রাইমটা আছে আর এখানে যে সংখ্যাটা আছে তার সাথে ডিরেক্ট গুণ করে দিবা, কারণ এটার সাথে গুণ করলে দেখো এস প্রাইম স্কয়ার যখন আসে মানটা এমনিতেই অনেক ছোট, স্কয়ার করলে তার দ্বিগুণের ছোট হয়ে যাইতেছে। এই কারণে হচ্ছে স্কয়ারের ভ্যালুগুলো নেওয়া হয় না, বা কিউবের ভ্যালুগুলো নেওয়া হয় না, শুধু নেওয়া হবে কোনটা, ওই ডিজিট যেটা আছে আর হচ্ছে এখানে যেটা থাকবে সেটার গুণফলটা নিবা। আর তোমার যদি মনে হয় যে না ভাই আমি ওইটা নিয়ে করব, আচ্ছা ওইটা নিয়ে তুমি করো, কোনো সমস্যা নাই,
ভ্যালু প্রায় কাছাকাছি আসবে। আর ওইটা ক্যালকুলেট করতে অনেক সময় ঝামেলায় পড়তে পারে। এই জন্য সেফ হচ্ছে কি ওই ডিজিটটা নিবা, প্লাস হচ্ছে এখানে যে এস প্রাইমটা থাকবে তার সাথে গুণ করে দিবা। এখান থেকে এস প্রাইমের একটা মান পাওয়া গেছে, এইখান থেকে যে এস প্রাইমের মান পাওয়া গেছে আর গয়ের মধ্যে যে এস প্রাইমটা বের করা হয়েছিল, এই দুইটার মধ্যে অবশ্যই কি আছে বলতো, ডিফারেন্স আছে। তুমি এখানে সুন্দর করে বিয়োগটা আবার করে দেখাবা, আগের এস আর এই এস, এই ডেল এস দিবা তুমি, তারপর এখানে দিবা কি এই এস মাইনাস হচ্ছে এখানে এস প্রাইম যেটা নতুন পাইছো এটা বিয়োগ করে দেখাবা আর কি, বলবা এত পার্থক্য আছে, দ্রাব্যতা এত হ্রাস পায়। আচ্ছা তারপরে আস, এই হচ্ছে আমাদের কিন্তু গুণগত রসায়নটা শেষ। তারপরে যে অংশটুকু এখান থেকে দুইটা সৃজনশীলে আসে, এর বেশি আসে না। দুইটা সৃজনশীলের মধ্যে প্রথম যে সৃজনশীলটা, এখন এটাও চেঞ্জ হবে না আশা করি, তোমাদেরও ঠিক সেম এই সৃজনশীল গুলাই আসতেছে আবার। আচ্ছা এখন এইখানে বলতেছে দেখো কি, ওই একটা উদ্দীপক দেয়া আছে এবং উদ্দীপককে দেওয়ার পর বলতেছে এম যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। এখন এম যৌগটা আসলে কি ইন্ডিকেট করতেছে? আমরা জানি যে আসলে এখানে শুধু ভিনেগার ছাড়া আর কিছুই না, এই ভিনেগারের উৎপাদন প্রক্রিয়াটা এখানে আমার কাছে শো করতেছে। সবচেয়ে ভালো কথা হইছে যে এই জায়গাতে দেখতেছে ইনভার্টেজের কথা বলা, জাইমেজের কথা বলা, কত ডিগ্রি সেলসিয়াস এটা বলা, এসিটো রিঅ্যাক্টর ব্যবহার করা হইতেছে, মায়োকার্ডো ব্যবহার করা হইতেছে, হ্যাঁ মাইক্রোডার্মা ব্যবহার করেছে, এই জিনিসগুলো এখানে বলা আছে। অনেক সময় হচ্ছে এই জিনিসগুলো বলা থাকবে না, তখন কি এখানে হয়তো তোমার কাছে খালি জায়গা দেওয়া থাকতে পারে, অথবা ডিরেক্ট বলতে পারে তুমি সুক্রোজ থেকে বা চিনি থেকে হচ্ছে ডিরেক্ট ভিনেগার প্রস্তুত করে দেখাও, তখন কিন্তু আর অন্য কিছু দেওয়া থাকতেছে না। এই কারণে আমার কথা হচ্ছে এই টোটালটা মুখস্থ করে ফেলবো, যে আমার কাছে যে এই সুক্রোজ আছে, এই যে সুক্রোজটা আছে, হ্যাঁ এখান থেকে প্রথমে কি হইতেছে, এই যে সুক্রোজ থেকে যখন আমি আদ্র বিশ্লেষিত করতেছি এখানে দেওয়া লাগতেছে ইনভার্টেজ এবং হচ্ছে কি 37 ডিগ্রি সেলসিয়াস, এই সবগুলো আমি বলবো যে মনে রাখা লাগবে। তারপর এখান থেকে গ্লুকোজ আর হচ্ছে ফ্রুকটোজ তৈরি হইতেছে, হ্যাঁ তারা পরস্পরের কিন্তু আবার সমানও, তাই না? আচ্ছা যাই হোক, তারপর এখানে যেই এই দুটাকে একত্রিত ইনভার্ট চিনি বলতেছে, এর সাথে কি এই যে জাইমেজ ব্যবহার করা হইতেছে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হচ্ছে, এই জায়গা থেকে হচ্ছে ইথানল তৈরি হয়। দেখো এমসিকিউর মধ্যেও কিন্তু এগুলো আসে, কোন এনজাইম ব্যবহার করা হইতেছে, তুমি যখন হচ্ছে গ্লুকোজ বা ফ্রুকটোজ থেকে ইথানলে কনভার্ট করবা তখন এখানে কোন এনজাইমটা ব্যবহার করা হইতেছে, তুমি সুক্রোজ থেকে যখন গ্লুকোজ বানাবা তখন কোন এনজাইমটা ব্যবহার করা হইতেছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হইতেছে, আমরা দেখছি যে আসলে এমসিকিউ সিরিজটাতে কিন্তু এটা বলা ছিল। আচ্ছা যাই হোক, তারপরে দেখো, তারপরে এই যে ইথানলটা আছে, এই ইথানলের সাথে আমরা কি করছি, এই ইথানলের সাথে হচ্ছে এসিটোব্যাক্টর দিছি, তারপর এখানে আমার এসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে গতে যেমন আসছে ঘতেও কিন্তু আসতে পারে, তো এরকম একটা প্রস্তুতি রাখবো। ঠিক এতটুকু লিখলেই কিন্তু আমার এখানে আনসার আসতেছে, ওই বর্ণনা টর্ণনাগুলো বলা লাগবে এমন কোনো ম্যান্ডেটরি না, তবে কোন জিনিসটা থেকে কি তৈরি হইতেছে, কোন এনজাইম ব্যবহার করা হইতেছে, কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হইতেছে, এগুলো কিন্তু দেওয়া লাগবে। তারপরে যে কোশ্চেনটা আছে এটা বলতেছে হচ্ছে এম যৌগে খাদ্য সংরক্ষণের ভূমিকা, খাদ্য সংরক্ষণের ভূমিকা। এখন এই খাদ্য সংরক্ষণের ভূমিকা যেহেতু বলছে যে খাদ্যটা আসলে সংরক্ষণ হয় কিভাবে, তোমার যদি হচ্ছে খাবারের মধ্যে অম্লীয় পরিবেশ বজায় থাকে, ওই অম্লীয় পরিবেশ বজায় থাকলে ওইখানে ব্যাকটেরিয়াগুলো বংশবৃদ্ধি করতে পারে না, তখন জীবিত ব্যাকটেরিয়াগুলো হচ্ছে বা জীবাণুগুলো হচ্ছে মৃত হয়ে যায়। কিন্তু তারা যদি জলীয় অবস্থা পায় তখন এখানে বংশবৃদ্ধি করে করে খাবারটাকে নষ্ট করে ফেলে। এই যে ইথানোয়িক অ্যাসিডটা ব্যবহার করা হইতেছে, এই ইথানোয়িক অ্যাসিড আমরা জানি মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলি বা হচ্ছে আসলে মৃদু অ্যাসিড, এটা আসলে কি করে দেখো তো, এখানে এইচ প্লাস, এই এইচ প্লাস এখানে দেয়। এখন এইচ প্লাস যদি দেয়, এইচ প্লাস যদি দেয়, এই এইচ প্লাস কি একটা অম্লীয় অবস্থা, তখন যে জীবন্ত যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আছে ওইগুলো হচ্ছে নিষ্ক্রিয় বা মৃত ব্যাকটেরিয়ায় পরিণত হয়ে যায়। এই দুইটা লাইন হচ্ছে এখানের আসল লাইন, হ্যাঁ এই দুইটা লাইন দেওয়ার পর বাকিটুকু ঠিক সেম কথাই এখানে আমি মুখে মুখে যা বলছি তাই ব্যাখ্যা করে বলছি, ঠিক আছে? তারপর এটা রিডিং করে নিবা, এখান থেকে হয়তো বা এখানে রিডিং পড়তে একটু কষ্ট হবে, এটার পিডিএফ ফাইলটা কিন্তু কমেন্টে দেওয়া থাকবে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে শুধু দেখে নিবা। তারপরে আসো, এখন এটার আরেকটা কোশ্চেন আসে, কিন্তু আরেকটা কোশ্চেন, তবে এটা খুব কম পরিমাণে আসছে, যাই হোক দুইটা এখানে রাখছি যেন সেফ জোনে থাকতে পারো এই কারণে। আচ্ছা এই জায়গাটাতে বলছে কি, এখানে এক্স নাকি একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বলতেছে, এটা কোনটা আমি দেখতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে যে কি এই সেলের বিক্রিয়া দিলে লবণ পানি উৎপন্ন হবে, এখান থেকে যে লবণটা আমাদের হচ্ছে সেই খাবার লবণটারে ইন্ডিকেট করতেছে। এখন খাবার লবণের ক্ষেত্রে এটা কিভাবে করে
আচ্ছা, আমরা জানি যে খাবার লবণের মাধ্যমে যে প্রসেসে হচ্ছে এটা সংরক্ষণ করা হইতেছে এটাকে কিউরিং বলে, এবং এটা সুন্দর একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে, এটা আমরা এখান থেকে দেখে নিব। এখানে খাবার লবণের জায়গায় কিন্তু আবার হচ্ছে চিনির কথা বলতে পারে, তখন এটাকে বলে হচ্ছে সুগারিং, ওইটাও আমরা এখান থেকে দেখে নিব। ঠিক আছে, তো খাবার লবণ এটা যেমন দেখছি, একটু কষ্ট করে চিনির ক্ষেত্রে আরেকটা আছে, হ্যাঁ, ওইটাও দেখে নিব, তখন এটা বলে হচ্ছে সুগারিং। যদি সময় থাকে ওইটা দেখবো, আর না সময় থাকলে ওইটা দেখার দরকার নাই। তারপরে আস, খাদ্য সংরক্ষণে 2 নং সংরক্ষণটির হচ্ছে ভূমিকা। এখন 2 নং কোনটা ছিল? 2 নং যেটা ছিল, দেখো এটা কিন্তু যে সচরাচর এখানে দেখতেছি আসে না, তবে এবার হয়তো বা আসতে পারে। এটা কি ছিল? এটা ছিল অ্যান্টিঅক্সিডেন্টের কথা দেখছি। আমরা জানি যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিক হইতে পারে, আবার হচ্ছে কৃত্রিমও হইতে পারে। এগুলো এমসিকিউতে খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আমি যে এমসিকিউ সিরিজটাতে বললাম যে ওইখানে কিন্তু চার্টগুলো দিয়ে দিচ্ছি, কোনগুলো হচ্ছে কৃত্রিম, কোনটা হচ্ছে প্রাকৃতিক। এখন এটা আমি বলবো যে এখন এই লাস্ট সময় এসে আমি একটু না বলার বোঝানোর চেয়ে তোমরা এটা সুন্দর করে একটু ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, একদম আহামরি এখানে কিছুই না। হ্যাঁ, এটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা, শেষ, মুখস্থ করে। আর যদি মনে হয় যে না এটা আসলে করবো, আসলেও দিব না, তাহলে এটা স্কিপ করতে পারো। আর এখানে আহামরি তেমন কিছু নাই যে হচ্ছে বুঝাইলে ব্যাপারটা ইয়ে আসছে। আচ্ছা দেখো, তারপরে কথাটা হচ্ছে যে আমাদের কিন্তু হচ্ছে একটা ভার্সিটি প্রোগ্রাম আছে। তো ওই ভার্সিটি প্রোগ্রামে বিশাল একটা আয়োজন আছে তোমাদের জন্য। মোটামুটি এই ভার্সিটি প্রোগ্রামটাতে হচ্ছে 200-র অধিক ক্লাস নেওয়া হবে, 178টা পরীক্ষা নেওয়া হবে ভার্সিটিকে। তোমাদেরকে একদম পাবলিকেন করে দেওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় আছে ওই টোটাল সময়টাতেই কিন্তু আমরা তোমাদের সাথে থাকবো। তো এখন যেমন হচ্ছে এই পরীক্ষার আগে জিনিসগুলো গুছাই দিতেছি, অ্যাডমিশনে কিন্তু সবকিছু শীট আকারে তোমাদেরকে দিয়ে দিব, সবকিছু গুছায় রেখে দিব। সার্বক্ষণিক তদারকিতে তোমরা আমাদের সাথে থাকবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যুক্ত থাকবা। তো এটারও লিঙ্ক দিয়ে দিব, তোমরা যদি বিস্তারিত জানতে চাও কমেন্ট বক্সটা চেক করতে পারো। তারপরে আসো, তারপরেরটা হচ্ছে আমরা ওই রাসায়নিক পরিবর্তনে যাব। এখন রাসায়নিক পরিবর্তনে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাতে আমাদের এখানে যে 2টা পাত্র দেয়া আছে, 2টা পাত্রের মধ্যে ওই যে প্রথম বলা আছে হচ্ছে HCOOH, এটার যেহেতু পি অফ কে এর মান দেয়া আছে, আমি এটা দেখেই বুঝতে পারছি এটা আসলে হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন দুর্বল অ্যাসিড এটা আসলে কোনো সমস্যা নাই, দুর্বল অ্যাসিড হোক। তো দুর্বল অ্যাসিডটা বলার সাথে সাথে কিন্তু আরেকটা কথা আসে, তখন কিন্তু পিএইচ এর ক্ষেত্রে কি, পিএইচ এর ক্ষেত্রে এই সূত্র বসাইতে হয়, এই পিএইচ ইকুয়াল মাইনাস লগ অফ এ হচ্ছে আলফা সি, এটা বসাইতে হয়। ঠিক আছে, তারপর আসো, এটা বসাবা, অথবা মাইনাস লগ অফ রুট ওভার অফ কে ইন্টু সি। মানে আমার কাছে কোশ্চেনে যদি কে এর মান দেওয়া থাকে আর আলফার মান দেওয়া থাকে, আমি কি বলছিলাম মনে আছে? কে এর মান দেওয়া থাকে আর হচ্ছে আলফার মান দেওয়া থাকে, তখন এটা হচ্ছে আলফা দুর্বল অ্যাসিড। এটা ইন্ডিকেট করে যে দেখেন আমার কে এর মান দেওয়া আছে, পি অফ কে দেওয়া থাকা যেই কথা, কে এর মান দেওয়া থাকা একই কথা, তার মানে এটা আমার আসলে দুর্বল অ্যাসিড। তখন কিন্তু পিএইচ বের করতে চাইলে এই সূত্রগুলো ব্যবহার করতে হয়, এটা কিন্তু এমসিকিউ সিরিজেও বলছি। আচ্ছা, সমস্যা নেই। দেখো, তারপরের কথাটা হচ্ছে জানতে চাইছিল কি গ নাম্বার কোশ্চেনে, এই যে বিয়োজন মাত্রা বের করতে বলছে। এ হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কোনটাকে বলতেছে? এই আলফাকে বলতেছে বিয়োজন মাত্রা। দেখো, আমরা একটা সূত্র পারি, সূত্রটা কি? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে সূত্র বলা যায় হচ্ছে এই কে ইকুয়াল হচ্ছে আলফা স্কয়ার সি। আমার কাছে এখানে আলফার মান কত এটাই জানতে চাইছি। এখন দেখি কে এর মান এবং সি এর মান দেয়া আছে কিনা। এই হচ্ছে সি, ঘনমাত্রা আমার কাছে দেয়া আছে। কে এর মান আমার কাছে ডিরেক্ট দেয়া নাই, কিন্তু কিভাবে দেয়া আছে? পি অফ কে দেয়া আছে। আচ্ছা, আমরা পিএইচ যদি এরকম করে লিখি, তাহলে পি অফ কে কে কি লেখা উচিত? মাইনাস লগ অফ এই হচ্ছে কে, এরকম লেখা উচিত। এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে পি অফ কে থেকে এই কে এর মানটা বের করছে, একদম সাধারণ প্রসেস, শুধু মাইনাস এই পাশে নিয়ে আসছে এবং এন্টি লক করে দিছি, চলে আসছে। দেন মানটা শুধু বসাই দিছি, পার্সেন্টেজ হচ্ছে আমার রেজাল্টটাও বের হয়ে গেছে যে বিয়োজন মাত্রা কত। আচ্ছা, এটা খুব সহজ একটা কোশ্চেন, বা ট্রিকিও বলতে পারো। অনেকে হচ্ছে পি অফ কে থেকে কে এর মানটা বের করতে পারে না। তারপরে যে কোশ্চেনটা, এই পরের কোশ্চেনটা হচ্ছে যে বিক্রিয়া পাত্রে আয়তন দ্বিগুণ অথবা অর্ধেক করলে, আয়তন দ্বিগুণ অথবা অর্ধেক করলে বিয়োজন মাত্রা পরিবর্তন হবে কিনা, এটা জানতে চাইছে। তো এখন আমার কথাটা হচ্ছে, শোনো, এই আগের মতো আরেকটা কথা বলি, কি একটা নির্দিষ্ট টেম্পারেচারে ক্যাপি অথবা ক্যাসি দুইটার মানই সেম থাকে। টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হবে। আর এখানে তুমি আয়তন বাড়াইতেছো নাকি তুমি চাপ বাড়াইতেছো, এগুলোর উপর হচ্ছে কি ওই ক্যাসি বা ক্যাপি যে সাম্যদ্রুপকটা আছে সেটা ডিপেন্ড করে না।
ডিপেন্ড করতেছে কি টেম্পারেচারের উপর। টেম্পারেচার বাড়াইলে কমাইলে এটা হচ্ছে কমে যাবে। এইবার আসো, এখন আমার কোনটা দেওয়া আছে, বিয়োজন মাত্রা ওই কারক সাপেক্ষে বলছে এটা, ওই যে এটা এখানে দেখো দেওয়া আছে, এই যে এই ম্যাথটার সাপেক্ষে দেওয়া আছে। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, একটা র্যান্ডম সমীকরণ দেওয়া থাকলে আমি তোমাদেরকে বলছিলাম যে এমসিকিউ সিরিজে কিন্তু পিডিএফটা দেওয়া ছিল না, যে ওই পিডিএফ এ বা হচ্ছে একটা এমসিকিউ করছিলাম, বলছিলাম যে যারা আসলে বের করতে পারো না তাদের জন্য কিন্তু এই কয়েক চারটা লিখে দিছি, এই চারটাই ফিক্স, এগুলাই কিন্তু বারবার আসে, এই যে এটার মধ্যে কিন্তু এটাও একটা। আচ্ছা দেখো তো এইখানে ক্যাসি ক্যাপির মান চাইলে তুমি এখানে মুখস্থ করে ফেলতে পারো, আর তুমি যদি বলো যে না মুখস্থ নয় ডিটেলসই করবা, তাহলে না পারলে এখন তোমাকে ভিটনি দিতে হবে। তো এখন কথাটা হচ্ছে যে কি, এখন যদি এই প্রসেসটা না জানো যে কিভাবে বের করে, তাহলে আমি বলবো ডিরেক্ট মুখস্থ করে ফেলো ওইখান থেকে দেখা, তারপর হচ্ছে তাহলে ক্যালকুলেশনগুলো খুব ইজি হবে। এখন জিনিসটা বুঝার চেয়ে মুখস্থ করে ফেলাই বেশি বেটার হবে। আমি তো অলওয়েজ বলি যে এখানে এটা বুঝা নেয়া, তো যেহেতু এখন সময় নাই, এখন আলাদা এখানে প্রেশার দেওয়া যাবে না। তারপরে আসো, এখন এই ম্যাথটা কিভাবে করছে, এই ম্যাথটা ঠিক সেম, এই যে ভাঙতেছিল যেইভাবে ভাঙে, যে কি প্রাথমিক অবস্থায় 1 মোল আর 0 মোল আছে, কিন্তু সাম্য অবস্থায় কি কিছু পরিমাণ বিয়োজিত হয়ে যাবে, এখানে 2 আলফা পরিমাণ উৎপন্ন হবে। আলফা পরিমাণ এই যে উৎপন্ন হয়েছে, যেহেতু এগুলো মূল সংখ্যা, আমি ক্যাসি মানে হচ্ছে কনসেন্ট্রেশনের সাপেক্ষে হচ্ছে সাম্যদ্রব্যক বের করতে চাইতেছি, তাহলে অবশ্যই কি ঘনমাত্রায় কনভার্ট করতে হবে না, ঘনমাত্রায় কনভার্ট করছি। ঘনমাত্রায় কনভার্ট করার পর আমরা জানি ক্যাসি বলি বা ক্যাপি বলি, উপরে অলওয়েজ উৎপাদ হয়, এই হচ্ছে উপরে উৎপাদ হয়েছে, আর নিচে বসে হচ্ছে বিক্রিয়ক, এই বিক্রিয়কটা নিচে বসেছি, কাটাকাটি করলে এই যে এরকম একটা মান আসে। তো এই মানটাই কিন্তু হচ্ছে ওই চার্টে ডিরেক্ট দেওয়া ছিল, তুমি যদি পারো তো এটা ডিরেক্ট লেখা দিতে পারো, আর না হইলে এরকম করে করে সুন্দর করে বের করে নেবা, কিন্তু মাহামুরি কিছুই না ভাই। এখন এটাতে আগে আমার কাছে দেখো, এই যে আমি একটু যদি বলি, এই আগের স্লাইডে গেলাম, আগে আমার কাছে হচ্ছে বিয়োজনের মাত্রা আলফা, আলফা দেয়া আছে, এখানে আলফা কিন্তু দেয়া আছে, আলফার মান হচ্ছে 40%। এখন এর সাপেক্ষে আমি চাইলেই কিন্তু এখানে কি করতে পারি, শুধু এখানে আলফার মানটা আর ভি এর মানটা বসাইলেই এই হচ্ছে ক্যাসি বের করতে পারবো, এই হচ্ছে সেই ক্যাসিটা বের করতে পারবো। আর এই ক্যাসি কি কখনো চেঞ্জ হবে, টেম্পারেচার যেহেতু পরিবর্তন হয় নাই, চেঞ্জ হবে না। তাহলে এই হচ্ছে এখানে বসাইলাম, এই যে মানটা পাইছি এখানে দেখো, ক্যাসির যে মানটা পাইছি এটাই কিন্তু আমি এই যে এই জায়গাতে বসাইছি, এখানে বসাইছি, এবং যে সূত্র ছিল এই সূত্রের মধ্যে দেখো তো আমার কাছে কি বলছে, আমার কাছে বলছে এই হচ্ছে আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে, তাহলে একবার আমি একটা কাজ করি, আয়তন দ্বিগুণ করে দেই, আগে ছিল ভি, এবার লিখবো কি বলতো 2v, কোথায় লিখছে এই যে বি 1 লিটার ছিল না, এবার হচ্ছে 2, এই যে 2 বসাইছে, বি এর জায়গায় হচ্ছে 2 বসাইছে, তাইলে আলফার মান পাওয়া যাইতেছে একটা। ঠিক সেম সূত্রের মধ্যেই ভি এবার বসাবে কত বলতো, হাফ লিটার, যেহেতু বলছে অর্ধেক করলে, আগে ছিল 1 লিটার, হাফ করলে এখানে অর্ধেক করলে তো 0.5, এ হচ্ছে 0.5 বসাইছে, তখন এখানে আলফার মান আসছে হচ্ছে আরেকটা। তার মানে এখান থেকে আমরা আসলে কি বলতে পারতেছি, এখানের যে কথাটা ছিল এটা ছিল নির্দিষ্ট তাপমাত্রায় টি যদি ফিক্স থাকে, টি ফিক্স থাকলে ক্যাসি ও ক্যাপি এটাও হবে কি বলো, এটাও থাকবে হচ্ছে এখানে আমার ফিক্সড, এই হচ্ছে একটা কথা গেছে, টি ফিক্স থাকলে ক্যাসি ক্যাপি ফিক্সড। তারপরের কথাটা কি, আমরা ওই ক্যাসি ক্যাপির সূত্রগুলা, ক্যাসি ও ক্যাপি যেটা আছে এটাকে হচ্ছে আমরা যদি কনভার্ট করতে না পারি তাহলে কি করে ফেলবো, না পারলে কিন্তু এখন কাজ হচ্ছে মুখস্থ করা, যারা বুঝে করতে পারবা তো করবা, আর না করতে পারলে ওই যে আমার যে শীটটা আছে ওই শীট থেকে হচ্ছে মুখস্থ করে ফেলবা। কোনটার কথা বলতেছি, এমসিকিউতে যেটা দিয়ে রাখছি। তারপরে আস, এখন এই কোশ্চেনটাতে দেখো বলতেছে এই ক্যাপি এর রাশিমালা প্রতিপাদন করো, উপরে সুন্দর একটা জিনিস দেয়া আছে, এই হচ্ছে ক্যাপি এর রাশিমালা প্রতিপাদন করতে বলছে। আচ্ছা দেখো একটা কথা বলি, এই জায়গাটাতে বলছে তো ক্যাপি এর রাশিমালা প্রতিপাদন করো, দেখছো যে কতবার আসছে, এগুলা রিপিটেড হইতে 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 একদম শেষ করে ফেলছে। আচ্ছা, আর ঘ নাম্বার কোশ্চেনে বলছে সি পাত্রে সামান্য পরিমাণ এসিড আর সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, এই কথা দ্বারাই বোঝায় যে এটা আসলে বাফার হবে কিনা, এটা ইন্ডিকেট করতেছে, তার মানে বাফারের কথা ইন্ডিকেট করতেছে। এই বাফারের ক্ষেত্রে আমি একটা কাজ করি কি জানো, যে শর্তগুলো লিখে দিই, যদিও আমি এমসিকিউতে এগুলো বলছি, তাও আবার কেন জানি মন চাইতেছি বলে দিতে। তোমার হচ্ছে মৃদু অ্যাসিড যদি থাকে, তাহলে মৃদু অ্যাসিডের মোল সংখ্যা তীব্র ক্ষারের চেয়ে বেশি হতে হবে, একটা পয়েন্ট। অথবা এটা কিন্তু অথবা মৃদু ক্ষারের মোল সংখ্যা তীব্র অ্যাসিড অপেক্ষা বেশি হতে হবে।
তীব্র অ্যাসিড অপেক্ষা বেশি হতে হবে, তাইলে এই জিনিসগুলো হচ্ছে বাফার হবে, তাছাড়া বাফার হবে না। এবং এখানে বাফারের সূত্রটাও লিখে দিতেছি। দেখো বাফারের সময় পিএইচ এর সূত্রটা হবে এমন, পিএইচ ইকুয়াল পি অফ কে প্লাস লগ অফ, উপরে বসবে কি সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড, সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। এখানে আরো একটা কথা লিখে দিতেছি, এখানে সল্ট কোনটা বসাবা, চোখ বন্ধ করে ক্ষারের যেই মোল সংখ্যা এটা বসাবা। এখানে কিন্তু ঘনমাত্রা বসাইতে হয়, কিন্তু এখানে মোল সংখ্যা বসাবা, কারণ আয়তন আয়তন কাটাকাটি যাবে, ওইগুলো এখন আপাতত না জানলেও হবে। ক্ষারের মোল সংখ্যা বসাবা। এখানে অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা বসাবা, অবশিষ্ট অ্যাসিডের মোল বসাবা, অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা এখানে বসাবো। এবার আসো ম্যাথটা দেখি। ম্যাথটা করতে গেলে কোশ্চেন অনুসারে এই যে আমার ইনফরমেশন দেওয়া আছে এইগুলো হচ্ছে মৃদু। এখন তুমি বলবা আপনি বুঝলেন কিভাবে মৃদু? বলছিলাম আলফা অথবা কে এর মান দেওয়া থাকবে। কোশ্চেনে দেখো এখানে লেখা আছে কে এর মান, কার কে এর মান দেওয়া আছে CH3COOH, তার মানে এটা হচ্ছে মৃদু আর এটা হচ্ছে তীব্র ক্ষার। এই যে অংশটুকু দুইটাকে একত্রিত মিশ্রিত করছি। আমি প্রথমে হচ্ছে এই অ্যাসিডের মোল সংখ্যা বের করলাম অ্যাসিডের মোল সংখ্যা, N = SB, এটা পারি। ক্ষারের যে ইনফরমেশন দেওয়া আছে ক্ষারের মোল সংখ্যা বের করব, ক্ষারের মোল সংখ্যা বের করলাম। তারপরে একটা কাজ করি, দেখো এইখানে এই জিনিসটাকে আমি কেটে দিলাম। এত কথা এখানে শিখতে হবে না। আচ্ছা তারপরে আসো, এখন আমি কি বলো, এখন দেখতে পাইতেছি কি অ্যাসিডের যে মোল সংখ্যাটা ছিল এটা ক্ষার অপেক্ষা বেশি। যেহেতু ক্ষার অপেক্ষা বেশি হয়েছে তার মানে এই জিনিসটা কি হবে বলো, এটা ফলো করছে, এই যে এইটা কিন্তু ফলো করছে। এটা যেহেতু ফলো করছে আমি বলতে পারি এটা কি হবে, এটা হচ্ছে বাফার দ্রবণ হবে। তারপরের কথাটা হচ্ছে এই অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা বের করব। কেন বের করব জানো? ওই যে এই জায়গাতে অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা বসাইতে হয় এই কারণে। আর ক্ষারের মোল সংখ্যা তো আমার জানাই আছে। এই সকল ম্যাথের ক্ষেত্রে এরা পিএইচটা যেন কেন জানি বের করে দেয় না, কিন্তু আমার মতে হচ্ছে এটা বের করে দেওয়া উচিত। ঠিক আছে, তুমি সুন্দর করে এই সূত্রের মধ্যে বসাবা, এখানে ক্ষারের মানটা বসাবা, ওই যে লবণটা এবং অ্যাসিডেরটা বসাবা। এখানে পি অফ কে এর দেওয়া আছে না, এই কে এর মান দেওয়া আছে। পি অফ কে ইকুয়াল কি, কিছুক্ষণ আগে মাত্র দেখছি মাইনাস লগ অফ হচ্ছে কি কে, মানটা বসায় পিএইচ এর মানটা বের করে দিবা। এবং এখানে যে ব্যাখ্যাটা দেয় এই হচ্ছে সেই ব্যাখ্যাটা, এই হচ্ছে সেই ব্যাখ্যাটা, তোমরা চাইলে এটা বক্স করে দিতে পারো। এইখানে কি হয়, এইখানে এই CH3COOH যেহেতু মৃদু, এইখানে কি উভমুখী সাইন থাকে, এ হচ্ছে একমুখী, এ হচ্ছে আরেকমুখী, উভমুখী। নিচেরটা যেহেতু তীব্র, এটা হচ্ছে স্ট্রেট লাইন থাকে, এরকম একটা জিনিস থাকতেছে। তারপরে এইখানে আমি যখন H+ দিব, H+ দিলে এই রিয়াকশনটা হয়। এটা কি হবে দেখো, H+ দিলে এখানে COO- আছে, এটার সাথে বিক্রিয়া করে আবার CH3COOH উৎপন্ন করে। আর আমি যদি OH দেই, OH যদি যখন দিব তখন H+ এর সাথে যুক্ত হয়ে এখানে পানি তৈরি করে ফেলে, এবং ফলে তো H+ আয়নটা কমে যায়। এটা যেহেতু অবিয়োজিত অবস্থায় আছে, এই অবিয়োজিতটা আবার হচ্ছে বিয়োজিত হয়ে যায়, এই কথাটাই বলা আছে এখানে, শুধু মেমোরিতেই কথাগুলো নাও। তারপরে হচ্ছে পি অফ কে এর রাশিমালা প্রতিপাদন করতে বলছে, এই হচ্ছে সেই রাশিটা যার প্রতিপাদন করতে বলছে এই পাশে। এখন এটা সুন্দর করে হচ্ছে এখানে লিখছে, রাশিটা ছিল এটা। তাইলে প্রাথমিক অবস্থায় কি থাকে, কিছু যদি দেয়া না থাকে, এখানে আছে 1 মোল হবে হচ্ছে 1 মোল, এখানে দেয়া আছে 3 মোল হবে হচ্ছে 3 মোল। প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ পাওয়া যাবে না, কিন্তু এই হচ্ছে এই কারণে 0। সাম্য অবস্থায় যখন চলে যাবে তখন 1 - আলফা কিছু পরিমাণ কমে যাবে। এখানে তো 3 মোল আছে, এখানে কি তারপর 1 - আলফা। তুমি যদি এরকম করে লিখতে না চাও, তুমি এটাকে কেটে লিখতে পারো কি, এটাকে কেটে লিখতে পারো 3 - এ হচ্ছে 3 আলফা, একই তো কথা। তবে এটা দেখতে সুন্দর লাগে না, 3 - 3 আলফা। আর এখানে উৎপন্ন হচ্ছে কি 2 আলফা। সবগুলাকে যোগ করলে হচ্ছে এটা আসতেছে, মোট মোল আসতেছে। আমরা যে ক্যাপিতে বসাইতে চাইলে আংশিক চাপ বসাইতে হয়। আংশিক চাপ ইকুয়াল কি, এখানে আমি লিখে দিতেছি, আংশিক চাপ ইকুয়াল কি, এ হচ্ছে আংশিক চাপ, এ হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ ইকুয়াল হচ্ছে মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে কি, নিচে থাকে মোট মোল, উপরে থাকে যারটা বের করব তার মোল। এবার আসো, আমি যখন এইটার আংশিক চাপ বের করতে যাব,
এই যে এটার নাইট্রোজেনের আংশিক চাপ বের করব, নিচে থাকবে মোট মোল, এই হচ্ছে মোট মোল বের করছি, উপরে থাকবে তার মোল কোনটা, এই হচ্ছে নাইট্রোজেনের তার মোল কোনটা, এইটা, এই যে এটা এখানে বসাইছি। দেন এখানে গুণ হয়েছে কার সাথে, পি এর সাথে, পি হচ্ছে আমার মোট চাপ। ঠিক সেম ওয়েতে হাইড্রোজেন বের করছে, অ্যামোনিয়াটা বের করছে। দেন এইখানে উপরে কি জানি বসে, উৎপাদ বসে, নিচে বসে বিক্রিয়ক। উৎপাদের আগে দেখো 2 আছে, এই কারণে দিছে 2, বিক্রিয়কের আগে এখানে আছে হচ্ছে 3, এই কারণে দিছে 3, নাইট্রোজেনের আগে আছে 1, এই কারণে দিছে হচ্ছে 1। দেন শুধু ক্যালকুলেশন করে এই জায়গা থেকে এই জিনিসটা বের করছে। বুঝছো কথা? তোমরা আবার ওইখানে পরীক্ষার হলে বসে পাকনামি করে হচ্ছে 1 মাইনাস এগুলো অনেক বড় ছোট হয়, এটাকে শর্ট করে এই ফর্মে লেখার দরকার নাই, যা আসছে এটাই হচ্ছে আনসার। নিচেরটাই এরকম আজগুবি কাজ টাজ করার দরকার নেই। এটা আজগুবি বলা ঠিক না, আসলে এটা এইরকমই হয়, তবে এত স্মার্ট হওয়ার ওইখানে দরকার নেই, যেটা আসছে ওইটাই দিয়ে দিব। তারপরে আসো, তারপরে যে কথাটা বলতেছে, তারপরে কথাটা হচ্ছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। এখানে ইকুয়েশন দেখে আমরা একটা জিনিস বলতে পারি যে এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি। যেহেতু এই উপরের রিঅ্যাকশনে প্লাস তাপ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী। যেহেতু এই জায়গাতে কি মাইনাস তাপ দেওয়া আছে, তার মানে এটা বলতে পারি তাপ হারি। তাছাড়াও আমরা বলতে পারি ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় তাপ উৎপাদী, ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তখন এটা হচ্ছে তাপ হারি। ঠিক এই কথার উপর বেস করে কিন্তু আমরা ম্যাথটা করতে পারি। এবার আসো, আগে ঘ নাম্বার কোশ্চেনটা যদি দেখার চেষ্টা করি, ঘ নাম্বারটাতে বলছে এই 1 আর 2 নং যে বিক্রিয়াটা আছে তাদের উৎপাদ বৃদ্ধির শর্ত বিশ্লেষণ করো। এটা কথা শুনলেই তো মনে হয় যেটা লা-শাতিলিয়ারের নীতি বলছে। লা-শাতিলিয়ারের নীতিটা তো আমরা পারি, তাও আমি একবার ওভারঅলের উপর কথা বলি। এখন আমি যদি 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে বলতে চাই, 1 নম্বর বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো লা-শাতিলিয়ারের নীতির ক্ষেত্রে প্রভাবক কি থাকে, নিয়ামক কি থাকে, তাপ থাকে, তারপরে কি থাকে, ঘনমাত্রা থাকে, চাপ থাকে। এখন তাপ উৎপাদী যদি হয়, এখানে যদি আমি আরো তাপ দেই তাহলে এটা তো পেছনের দিকে অগ্রসর হবে, উৎপাদ বেশি উৎপন্ন হবে না। এই কারণে আমার প্রথম কাজটা কি করতে হবে, এই বিক্রিয়াটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, এই তাপ উৎপাদী বিক্রিয়ায় আমার কি করা লাগবে, তাপমাত্রা কমাতে হবে। এই যে তাপমাত্রা কমাতে হবে, তাইলে কি হবে বলতো, বৃদ্ধি পাবে। তারপরে আরেকটা কথায় আসো, যে এখন ঘনমাত্রার কথাই যদি বলি, আমি এটা বৃদ্ধি করতে চাই না, তাহলে সাজেশন আছে আমার কাছে দুইটা। এখান থেকে কিছু পরিমাণ উৎপাদ সরিয়ে নাও, তাহলে এটা সাম্যাবস্থা পূরণ করার জন্য সে সামনের দিকে অগ্রসর হবে, একটা কারণ। দুই আর একটা বলতে পারি, তুমি বিক্রিয়কের পরিমাণ বাড়ায় দাও, বিক্রিয়কের পরিমাণ বাড়াইলে সে হচ্ছে কি হবে, সামনের দিকে অগ্রসর হয়ে দুইটাকে আবার ইকুয়ালাইজ করার চেষ্টা করবে। তো এইখানে একটা কথা এমন বলা যায়, তুমি যেই কাজটা করতেছো ঠিক রিয়াকশন তার বিপরীত কাজটা করবে। তুমি চাইতেছো কি, তুমি এটার পরিমাণ বাড়াইছো, তাহলে সে এটার পরিমাণ বাড়াই দিবে। তুমি দেখে দেখে এখান থেকে বাছাই করবা তোমার কাছে উৎপাদ কখন বৃদ্ধি পায়, সেই পয়েন্টগুলো লিখতে হবে। তারপরে এখানে আসলে চাপের প্রভাব যদি বলতে চাই, এখানে আছে 2 মোল, এখানে আছে 3, আর এখানে একটা হচ্ছে 4, এই পাশে আছে টোটাল 4 মোল, এই পাশে আছে কি 2 মোল। এখন তুমি যদি চাপ বাড়াও, তুমি চাপ বাড়াইছো, এখানে বেশি থেকে কি হবে বলতো, কমের দিকে যাবে ইকুয়ালাইজড হওয়ার জন্য। বুঝছো কথা? চাপের ক্ষেত্রে কি বলবা, যে চাপ বাড়ালে এটা সামনের দিকে যেহেতু অগ্রসর হয়, তার মানে এখানে কি হবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক সেম নিচেরটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে এটা সামনের দিকে অগ্রসর হয়, তার মানে তাপমাত্রা বাড়াতে হবে। তারপরে কথা হচ্ছে এই পাশে আছে 2 মোল, এই পাশে আছে 2 মোল। চাপের ক্ষেত্রে যদি বলি, এখানে চাপের কোনো প্রভাব নাই, তুমি যতই চাপ প্রয়োগ করো এটা আর কোন দিকে যাবে, এই পাশেও 2 মোল আছে, এই পাশেও 2 মোল আছে, গেল কথাটা। তারপর আসো ঘনমাত্রা, তাহলে আগের মতো বলতে পারো বিক্রিয়কের এখানে ঘনমাত্রা বাড়ায় দাও, তাহলে এটা সামনের দিকে অগ্রসর হবে। অথবা আরেকটা কথা বলো, এখানে উৎপাদ থেকে কিছু পরিমাণ উৎপাদ সরাই নিলে এটা সামনের দিকে অগ্রসর হবে। কথাটা বোঝা গেছে? এখন আসো গ নাম্বার কোশ্চেনটা। গ নাম্বার কোশ্চেনটাতে আমার কাছে ক্যাপির মান বের করতে বলছে। তবে ক্যাপির মান বের করার ক্ষেত্রে দেখো কত সুন্দর একটা শর্ত দেয়া আছে, যে 3.85% অ্যামোনিয়া থাকে। কখন থাকে? সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকে। আচ্ছা, তাহলে আমি যদি যাই, এই হচ্ছে সেই ম্যাথটা, এটা তো ইনিশিয়াল অবস্থায় আমরা বারবার দেখতেছি এমন হয়, এই হচ্ছে সে আমার সাম্যাবস্থাটা। দেখো এই হচ্ছে সাম্যাবস্থায় আমার উপস্থিত মূল সংখ্যা। কোশ্চেনে বলছিল সাম্যাবস্থায় এত পার্সেন্ট থাকে, কোথায়, এই যে সাম্যাবস্থায় 3.85% অ্যামোনিয়া থাকে। আচ্ছা, এখন সবগুলাকে আমি এখানে যোগ করি, দেখো এখানে যতগুলো মোল আছে আমি সবগুলাকে যদি যোগ করি কত আসে, এখানে আসতেছে হচ্ছে তোমার 4 - 2 আলফা, এটা হচ্ছে মোট মোল। হ্যাঁ, এখানে মোট মোল আসতেছে 4 - 2 আলফা, এটা হচ্ছে মোট মোল। আচ্ছা, এইখানে যে ম্যাথটা করছে না, এই আলফার মান বের করতে এরা ভুল করছে। হ্যাঁ,
ভুল করছে। এবার আসো, সাম্যাবস্থায় এত পার্সেন্ট থাকে, এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে যে এই 3.85% মানে নিচে থাকে 100, উপরে হচ্ছে 3.85। 100 দ্বারা বোঝায় টোটাল মোল হচ্ছে এটা, টোটাল মোল যতটুকু আছে সবগুলাকে বলবো হচ্ছে এই 100 পরিমাণ, কিন্তু সে আছে কতটুকু? সে আছে হচ্ছে 3.85, মানে 100-র মধ্যে সে আছে 3.85। তার মানে এখানে টোটাল মোল আছে কত? 4 - 2 আলফা, 4 - 2 আলফা। আচ্ছা, এখন সে কতটুকু আছে? সাম্যাবস্থায় সে আছে হচ্ছে 2 আলফা, এই হচ্ছে সেই 2 আলফা ইকুয়াল, এইখান থেকে ক্যালকুলেশন করে আলফার মানটা বের করবা। এই যে আলফার মানটা বের করবা, এই আলফা দিয়ে বাকি এখানে ক্যালকুলেশনে বসায় দিবা, বাকি এখানে ক্যালকুলেশন যা আছে হুবহু সেম। তবে এখানে এই যে ভ্যালুগুলা কিন্তু চেঞ্জ হবে, ভ্যালুগুলা কিন্তু চেঞ্জ হবে, হ্যাঁ এখানে ভ্যালুগুলা কিন্তু চেঞ্জ হবে। এরা এখানে এটা ভুল করছে, কথাটা আমি আবার বুঝাই। বলতেছে বিক্রিয়া সাম্যাবস্থায় 3.85% অ্যামোনিয়া আছে, যেহেতু বলছে সাম্যাবস্থায় আছে 3.85%, তাহলে সাম্যাবস্থায় টোটাল মোল আছে কতটুকু? টোটাল মোল আছে হচ্ছে এতটুকু। এখন 3.85% মানে 100-র মধ্যে আছে 3.85, তাহলে নিচে টোটাল মোলের সাপেক্ষে সে আছে কত? 2 আলফা। এই হচ্ছে সেই ইকুয়েশন, বুঝছো? তারপর এটাতে আসো, এইটাই এখানে লাস্ট ম্যাথ, তারপরে এখানে আমাদের ইয়ে শুরু হয়ে যাবে। দেখো এখানে একটা কোশ্চেন দেয়া আছে, এই কোশ্চেনটার মধ্যে আমার কাছে বলছে যে এই এবি যে মিশ্রণটা আছে এটার প্রকৃতি কিরূপ হবে। তো আমি বলবো এখানে সবসময় তুল্য মোল সংখ্যা দ্বারা আমরা আসলে করলে এই জিনিসটা ইজি হয়। আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যেহেতু এমসিকিউ যে সিরিজটা এটা আপনারা দেখছেন, তাহলে তুল্য সংখ্যা নিয়ে আমি আবার কথা বলবো না, ঠিক আছে? তাহলে দেখেন এটার তুল্য মোল সংখ্যা যখন আমি বের করতে যাব, এখানে H2SO4 এটার তুল্য সংখ্যা হচ্ছে কত? 2। এটার তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা হচ্ছে 1। এখন দুইটাকে মিশ্রিত করব, এই কাজগুলো পর হ্যাঁ করতেছি কি, উপরে রিঅ্যাকশন লেখার কোনো দরকার নাই। তারপরে আসেন, আচ্ছা এই ওয়েতেই করেন, আমি শর্টকাটে দেখাই দিতেছি। শর্টকাটে কিভাবে এই আসে লেখেন, এন অফ, এই যে এন ই অফ লিখবেন হচ্ছে কি H2SO4, H2SO4 ইকুয়াল, এখানে H2SO4 এর ঘনমাত্রা আছে 0.1, এ হচ্ছে 0.1 ইনটু আয়তন দেয়া আছে হচ্ছে 20 ml, আপনি এটারে লিটারে কনভার্ট করে নেবেন 20 × 10⁻³ ইনটু তুল্য সংখ্যা কত? 2, এইখান থেকে একটা মোল পাবে। তারপর এখানে লিখবেন এই হচ্ছে Ni অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড লেখার পর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের দেওয়া হচ্ছে 0.025 ইনটু কত ml দেওয়া আছে? 6 ml দেওয়া আছে, এ হচ্ছে 6 ml। এখন 6 ml কে আমরা কি করব? লিটারে কনভার্ট করব 10⁻³ ইনটু তুল্য সংখ্যা হচ্ছে 1, এইখান থেকে একটা ভ্যালু পাবো। এই দুই ভ্যালু পাইছি না ভাই? এখন শুধু ক্যালকুলেট করে দেখব এটা বেশি নাকি এটা বেশি। যদি NaOH বেশি থাকে তার মানে দ্রবণটা ক্ষারধর্মী, ওইটা যদি বেশি থাকে তাহলে কি এটা অম্লধর্মী। এখন আমি বেল করব আবার এগুলাতে কোনটা কম বেশি কি কেমন সমানুপাত করব, এত কিছু করার টাইম আছে নাকি? একদম টাইম নেই, ঠিক আছে? আচ্ছা ডিরেক্ট কিন্তু এখান থেকে বের করব, শুধু তুল্য সংখ্যাটা এখানে অ্যাড করে দিব, বুঝছো? করার পর তারপরে বলে দিব দ্রবণটা অম্লধর্মী হবে নাকি ক্ষারধর্মী হবে। কিন্তু আমি কি বলি জানো, যেহেতু এটা 4 নাম্বারের জন্য আসছে, তুমি পিএইচ এর মানটা সহ বের করে দেখাই দাও, তখন কি করা লাগবে? আচ্ছা ধরলাম, এটা আমি ধরতে পারি, দেখো এখানে ভ্যালু এটা আসছে, এটা কিন্তু না, আমি ধরতেছি। আচ্ছা ধরি, এখানে লিখে দিই যে ধরি, এখান থেকে ভ্যালু আসছে কত? এটা আসছে হচ্ছে 10, আর এটা আসছে কত? 5। তাহলে এখান থেকে দেখি কি বোঝা যাচ্ছে, দ্রবণটা কেমন? অম্লীয়। এখন আমি তাইলে মোল সংখ্যা বের করতে পারবো না, অবশিষ্ট মোল সংখ্যা কত আসবে? 10 - 5। আচ্ছা 5 না দিয়ে এখানে 6 দেই, তাহলে সুন্দর হবে। 10 - হচ্ছে 6, আসতেছে কত? এ হচ্ছে 4, এ হচ্ছে 4 আসছে মোল সংখ্যা। দেখো আমরা যদি পিএইচ এ বসাইতে চাই, এ লিখলাম আমি পিএইচ মাইনাস লগ অফ, এখানে কি H+ আয়নের ঘনমাত্রা বসাইতে হয়, এটা কি ঘনমাত্রা বের হইছে? না, এটা কি বের হইছে? মোল সংখ্যা। তাহলে টোটাল আয়তন দ্বারা ভাগ করব, এখানে টোটাল আয়তন কত ছিল? এখানে ছিল 20, এখানে ছিল 6, 26, তাহলে এটাকে লিটারে নিলে কত হবে? 26 × 10⁻³ তারপর এখান থেকে যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা আমি এই জায়গাতে বসাই দিব, বুঝছো? তাইলে পিএইচটা বের হয়ে যাবে। এটা বসাই দিলে হচ্ছে ফার বেটার, হ্যাঁ আমি বলবো যেটা বসাই দিন। আসো তারপরে পরের কথাটা হচ্ছে এই যে একটা ইকুয়েশন আসছে,
হিসাব করে দেখাও যে 1 নং পাত্রের দ্রবণে কত ml এই লবণটা যোগ করলে দ্রবণের পিএইচ হবে হচ্ছে 5। এই হচ্ছে এই জিনিসটা, এবং এটাতে একটা লবণ মিশাইতেছে, যেই অ্যাসিড এই অ্যাসিডেরই লবণ মিশাইতেছে, তাহলে চোখ বন্ধ করিয়া এটা ভাবতেই হবে এটা হচ্ছে কি বাফার দ্রবণ। তার মানে বাফার দ্রবণের এখানে বাফার দ্রবণের হচ্ছে আপনার সূত্র বসাইতে হবে। ঠিক আছে, এই হচ্ছে সেই আমার বাফার দ্রবণের সূত্র, পিএইচ ইকুয়াল পি অফ কে প্লাস লগ অফ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। এটা আমি লিখে দিছি। তো এইবার আমার কাছে কিন্তু ক্ষার দেয়া নাই, ডিরেক্ট লবণটাই দেয়া আছে। ঠিক আছে, এবং অ্যাসিড দেয়া আছে। আমার কাছে কোশ্চেনে বলাই ছিল যে এখানে পিএইচ এর মানটা কি হবে জানেন, 5 হবে। এই মানটা কোশ্চেনে দেয়া ছিল না, কিন্তু এটা টেনশন করিয়েন না, মুখস্থ করতে হবে না, আপনাদের অবশ্যই দেয়া থাকবে। এই হচ্ছে এইটা। তারপর হচ্ছে এখানে মূল সংখ্যা বসাইতে বলছি, উপরে হচ্ছে লবণের মূল সংখ্যা বসাবো। দেখেন এখানে যে লবণটা দেয়া আছে, লবণের ঘনমাত্রা ঠিকই দেয়া আছে, কিন্তু আয়তন দেয়া নাই। তা আমরা n ইকুয়াল কি জানি বলেন, SB জানি। তাহলে ঘনমাত্রা এটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে x। এই হচ্ছে এখানে ঘনমাত্রা ইনটু হচ্ছে x দিয়ে দিছি। নিচে কি হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। এই যে অ্যাসিডের এখানে S দেয়া আছে, V দেয়া আছে, তাহলে এখানে মোল সংখ্যা কি বসানো যাবে না, n ইকুয়াল SB দিয়ে এখান থেকে বের করছে, এই জায়গাটাতে বসেছে। টোটালটা ক্যালকুলেট করে শুধু এখান থেকে x এর মানটা বের করছে। এটা কি একদম আহামরি কঠিন কোনো কাজ? এখান থেকে x এর মান বের করা না, শুধু এই পাশ থেকে ওই পাশ করা। ঠিক আছে, এখান থেকে x এর মানটা শুধু বের করছে। এই হচ্ছে আনসার। তারপরে আসো, তারপরে হচ্ছে আমাদের সেই লাস্ট একটা চ্যাপ্টার। ওই চ্যাপ্টারটা কোনটা? চ্যাপ্টারটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এইটাতে এমন একটা হচ্ছে চার্ট দেয়া আছে, তার উপর বেস করে এখানে বলতেছি কি জানো, বলতেছে হচ্ছে অ্যাপ। দেখো এখানে আবার সুন্দর বলা আছে কিন্তু যে এই ABCD দেখতেছো, এগুলাকে আবার ধরবা যে এরা এমন কোন মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কিনা, এমন না। কিন্তু এই জিনিসগুলা প্রচলিত একটা প্রতীক হিসেবে ধরা হয়েছে। তবে এখানে শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে, ওই যে উপরে লেখা শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস, n এর মান দেয়া আছে। হ্যাঁ, এটা না দেখাই, এখান থেকে দেখো সবগুলো n10 এর মান দেয়া আছে। এই যে এই জায়গাগুলোতে n10 এর মান দেয়া আছে। এখান থেকে দেখলেই তো পরে এখান থেকে বের ক্যালকুলেশন করে বের করা যাবে যে এরা আসলে কোন মৌল। আচ্ছা, এটা আমরা একটু পরে আসতেছি। গ নাম্বার কোশ্চেনে কি বলতেছে, গ নাম্বার কোশ্চেনে বলতেছে, গ নাম্বার কোশ্চেনে বলতেছে বিউডি মৌলের ইলেকট্রন আসক্তির তুলনা করতে বলতেছে। এখন এটার যা ইলেকট্রন আসক্তির তুলনা করব আমি, তাহলে জানা লাগবে বি মৌলটা কি আর ডি মৌলটা কি। এ হচ্ছে আমি বি এর মধ্যে মার্ক করতেছি আর ডি এর মধ্যে মার্ক করতেছি। দেখতেছি বি এর ক্ষেত্রে শেষ কক্ষপথে আছে কত, দেখো এই জায়গাতে বি ইকুয়াল বলা আছে হচ্ছে শেষ কক্ষপথে আছে কি 2s2, এ হচ্ছে 2p5। তার মানে 100% শিওর আগের গুলা ফিল আপ করতে হবে। আগে বাকি আছে কি 1s2, আসতেছে এখানে কত 9, 9 এর কি জানি আমরা ফ্লোরিন। আর ডি এর ক্ষেত্রে যখন যাব, এখানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে 3s2 3p5। এই যদি হয় 3s2 3p5, তার মানে আগের গুলা পূর্ণ করতে হবে না। এ হচ্ছে 1s2 2s2, এ হচ্ছে 2p6, এগুলো পূর্ণ করতে হবে। এটা দেখতেছি এখানে আমার কাছে আসছে কি, এ হচ্ছে সেই ক্লোরিন। আচ্ছা, তার মানে ফ্লোরিন আর ক্লোরিনের ইলেকট্রন আসক্তির তুলনা করতে বলছে। জানি পর্যায়ক্রমে কোনটা বেশি হওয়ার কথা ছিল, বেশি হওয়ার কথা ছিল হচ্ছে ফ্লোরিনের, কিন্তু এখানে হয় ক্লোরিনের। কারণগুলা কি কি? কারণগুলা কিন্তু 19 খুব বেশি পরিমাণে আসছে না। আমি যেই কারণগুলো লিখে দিব এগুলো সুন্দর করে লিখবেন। ফ্লোরিনের ক্ষেত্রে আকার হচ্ছে ছোট, ফ্লোরিনের ক্ষেত্রে আকার ছোট, আকার ছোট। তারপরে কি বলবেন, ইলেকট্রন ম্যাগের ঘনত্ব, ইলেকট্রন ম্যাগের ঘনত্ব বেশি। তারপরে বলবেন ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ রয়েছে, বিকর্ষণ রয়েছে। দেখেন ইলেকট্রন আসক্তি শব্দটা যেহেতু আসছে, আপনারা ইলেকট্রন আসক্তির সংজ্ঞা দিবেন। দেখেন এটা আসছে 4 নাম্বারের জন্য, বিকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয়, ফলে কিছু শক্তি ব্যয় হয়ে যায়। এই হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে বলবেন। তারপরে ক্লোরিনের ক্ষেত্রে কি বলবেন, সব উল্টা বলবেন। সবগুলা কি বলবেন বলেন, উল্টা বলবেন। বলবেন আকার তুলনামূলকভাবে বড়,
ইলেকট্রন ম্যাগের ঘনত্ব তুলনামূলকভাবে কম, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ তুলনামূলকভাবে কম, বিকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয় না, ফলে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বেশি থাকে। এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তারপরে আসেন, এখন পরেরটা কোশ্চেন করছে কি AB4- এবং CD3, এটার ক্ষেত্রে কি জানতে চাইছে? বন্ধন কোণের ভিন্নতা, তার মানে সংকরায়ন জানতে চাইছে। এখন কোনটা? যখন এখান থেকে আমি বের করতেছি, দেখি এখানে আসছে 2s2 2p1, আর বাকি আগে কত আছে? আগে আছে 1s2, তার মানে 5 হচ্ছে কি বোরন, আর সি এর মানটা ওইখান থেকে বের করতে হবে। সি যদি এখানে বসাই তাহলে এখানে আসতেছে হচ্ছে 7 কোনটা? নাইট্রোজেন। আচ্ছা, বের হয়ে গেছে এখান থেকে। তার মানে যেই দুইটা যৌগ আসে ওই দুইটা যৌগ হচ্ছে, একটা হচ্ছে BF4- আর একটা হচ্ছে কি হচ্ছে PCl3। এখানে কি ছিল? N=O। ঠিক আছে, সি এর ক্ষেত্রে দেখো আমি তো 2 গণনা করতেছিলাম, সি এর ক্ষেত্রে এটা 3 দেওয়া, এখানে 3 হইলে আগে আছে এখানে 10 আর 3 আর 2 5 15, তার মানে এখানে আসতেছে কি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা যাই হোক, এখন এগুলার হচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করে এখান থেকে কি করছে, এই সূত্রগুলো ব্যবহার করে এখান থেকে বের করছে। তবে আমি বলবো এই সূত্র ব্যবহার করা ছাড়াও বের করা যায়। যদি এই সূত্র তোমরা পারো তাহলে এই সূত্র থেকে দিয়ে দিবা। যারা আমার এমসিকিউ ক্লাসটা করছো তারা আসলে জানো যে আমি আসলে একটা শর্টকাটের কথা বলছিলাম। শর্টকাটটা কি? শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে তার উপর বেস করে, তো ওই অনুসারেও যদি বের করো তাহলে দেখবা যে sp3 আসতেছে, এই জায়গাতেও sp3 আসতেছে। তাইলে দুইটা কোণের মান সমান হওয়ার কথা না? যে sp3 এর ক্ষেত্রে আমরা জানি 109.5 হয়, তাহলে কেন এই জায়গাটাতে একটার মধ্যে 109.5 ঠিকই হইতেছে কিন্তু আরেকটাতে হচ্ছে 103 হইতেছে? এই কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, যে এটা কোশ্চেনের খাতায় যদি লেখা থাকে তোমার, তার মানে টিচার বুঝবে যে তুমি পারো। ব্যাসপার তত্ত্ব অনুসারে লিখবা এ হচ্ছে লোন পেয়ার এটার যে বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ারের যে বিকর্ষণ, লোন পেয়ার সরি বন্ড পেয়ার এ হচ্ছে বন্ড পেয়ার, এ হচ্ছে বন্ড পেয়ার। আচ্ছা, এই তত্ত্ব অনুসারে হচ্ছে লোন পেয়ার যদি থাকে তার বিকর্ষণটা বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, আর হচ্ছে বন্ড পেয়ার। এই জায়গায় দেখো, এই জায়গাটাতে কি আছে? এ হচ্ছে লোন পেয়ার আছে, আর এইখানে কি থাকে? বন্ড পেয়ার থাকে। তার মানে লোন পেয়ার বন্ড পেয়ার এখানে পাওয়া যাবে, মানে লোন পেয়ার বন্ড পেয়ার পাওয়া যাবে আর কি। আর এই জায়গাতে সবগুলাই হচ্ছে কি বলতো? বন্ড পেয়ার। সবগুলাই হচ্ছে কি? বন্ড পেয়ার। সবগুলাই হচ্ছে বন্ড পেয়ার। এই কারণে এটা সাধারণ যে 109.5 এটাই ফলো করে, কিন্তু এটার ক্ষেত্রে এটা ফলো করে না, এটার ক্ষেত্রে এই 103 হয়। কারণ কি? এখানে এই যে বিকর্ষণের কারণে এটা হচ্ছে চাপ পায়া ফেলে, তুলনামূলক যত কোণ থাকার কথা ছিল তার চেয়ে কম কোণ উৎপন্ন হয়, এটা এখানে বলা আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসো তারপরের যে কোশ্চেনটা, পরের কোশ্চেনটাতে কি বলছে? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, জানতে চাইছে এটা যে কি মৌলের জটিল যৌগ গঠিত একটি জটিল যৌগ করো। যৌগ কোনটা এটা জানা লাগবে। এই হচ্ছে সে আমার যৌগ দেখি আমি বুঝতে পারতেছি D10 আছে, তার মানে কি ওই হচ্ছে ডি ব্লক মৌলের কিছু একটা হবে। তাহলে সর্বনিম্ন n এর মানও যদি আমি নিতে চাই 4 নিতে হবে, তাছাড়া সম্ভব না। দেখলাম এখান থেকে নিলে এটা একটা ব্যাখ্যা করতেছি। এই কোশ্চেনটাতে তুমি ধরতে পারো যে এই কোশ্চেনটা না করে এটাই জানতে চাইছে, এটা যে জটিল যৌগ, এই জটিল যৌগের গঠনটা ব্যাখ্যা করো। যদি জানতে চায় তখন কি করা লাগতো? তোমার আগে কাজ হচ্ছে এখানে কপারের জারণ সংখ্যা বের করা লাগতো। তো এই কোশ্চেন অনুসারে এখানে কপারের জারণ সংখ্যা হয় কত? কপার 2+। যেহেতু এখানে কপার 2+ হয়, এই হচ্ছে কপার 2+ হয়। কপার 2+ হলে ইলেকট্রনগুলো যাওয়ার সময় শেষ কক্ষপথ থেকে আগে যাবে,
তাহলে শেষ কক্ষপথ থেকে আগে যাবে, 4s2 থেকে চলে যাবে আগে, তারপরে হচ্ছে কি 3d থাকবে হচ্ছে 9। এই জিনিসটাও কিন্তু এই জায়গায় দেখায় দিছে যে কপার 2+ এর ক্ষেত্রে কি হবে। এখন এটাকে দেখো তো এখানে এমন করে লেখা যায় কিনা, এই 3dর মধ্যে আগে তো আর্গন ছিল, 4s তো এবার খালি হয়ে গেছে, ইলেকট্রন চলে গেছে, এই হচ্ছে টোটাল 9টা ইলেকট্রন আছে। তাহলে এখন বাকি যে লিগেন্ডগুলো আছে, হ্যাঁ, এই যে লিগেন্ডগুলো আছে, এই লিগেন্ডগুলো যদি যুক্ত হইতে চায় তাহলে কি পরে সামনের কক্ষপথগুলোতে যুক্ত হইতে হবে। এখানে লিগেন্ড আছে কয়টা, 4টা। এই হচ্ছে তাহলে এখানে কয়টা আসতেছে দেখো তো, এখানে হচ্ছে 1 2 3 4, 4টা হয়ে গেছে। তার মানে এরকম হয়। এখানে কত, এখানে NH4 দেওয়া আছে না, NH3 4 ইন্টু হোল 4। হাই খোদা, এখানে বর্ণনা ভাই ভুল করছে, বুঝছো, এখানে বর্ণনা এরা ভুল করছে, এটা এমন হবে। এখানে লিগেন্ড আছে কয়টা, 4টা না, তো লিগেন্ড যদি 4টা থাকে পরে 4টা অরবিটালে যাবে, এই হচ্ছে 1 2 3 4, তার মানে এটা হবে হচ্ছে sp3d না। এই হচ্ছে, এটা কেটে দাও, এই হচ্ছে কেটে দিছি আমি, হ্যাঁ, sp3 sp3। আর কোথায় লেখা আছে, আর এই যে এটা এখান থেকে কেটে দাও, এই যে এটা কেটে দিছি sp3, এটাও এখান থেকে কেটে দাও, এইটাও কেটে দাও, এইটাও কেটে দাও। হাই রে ভুল, একটা বই বানাইতেছস এখানেও ভুল করে রেখে দিছস। এই হচ্ছে এটা, তার মানে হচ্ছে sp3 সংকরায়ন হবে। এবং এটার স্ট্রাকচারটা কেমন হবে বলো, এটা স্ট্রাকচারটা হবে হচ্ছে সমতুলীয় বর্গাকার, ঠিক আছে। আচ্ছা, তারপর স্ট্রাকচারটা আইকে দিলা আর কি। এখন কোশ্চেন করে যে এ যৌগটা হচ্ছে রঙিন যৌগ গঠন করে কিন্তু বিটা হচ্ছে করে না, হ্যাঁ, এই যে করে না, এটা ব্যাখ্যা করতে বলছে। কারা জটিল যৌগ গঠন করে, যারা হচ্ছে অবস্থান্তর মৌল, তাই না। এবং জটিল যৌগের ক্ষেত্রে কত সুন্দর একটা হচ্ছে নন ডিজেনারেট এবং ডিজেনারেট অবস্থার কথা বলা আছে, যেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি দ্বারা সুন্দর করে ব্যাখ্যা করা যায়। আগে হচ্ছে তোমার কি করতে হবে, তুমি সুন্দর করে আগে দেখাও যে হচ্ছে কপার যেটা আছে এবং স্ক্যান্ডিয়াম যেটা আছে এখানে দেওয়া ছিল, তাদের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। কপারের সুস্থিত আয়ন কপার 2+ দেখা যায় 3d9 থাকে, তার মানে সে অবস্থান্তর মৌল, সে জটিল যৌগ প্রদর্শন করবে। স্ক্যান্ডিয়াম 3+ এর ক্ষেত্রে ডিতে কোনো ইলেকট্রন থাকে না, তার মানে সে কি করবে না, জটিল যৌগ মানে রঙিন যৌগ প্রদর্শন করবে না। তারপরে এখানে বলো, এই হচ্ছে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তো আর এখানে কিছুই হইতেছে না, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তো কিছুই হইতেছে না, কিন্তু কি হচ্ছে কপার 2+ এর ক্ষেত্রে একটা নন ডিজেনারেট অবস্থা তৈরি হইতেছে এবং ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থা তৈরি হইতেছে। এই এটাকে বলতেছে এখানে কি, যে T2G, আর একটা হচ্ছে কি বলতো ইজি। T2G কোনগুলাকে বলতেছে জানো, আমরা ডি অরবিটাল 5টা জানি না, একটা হচ্ছে কি DXY YZ ZX, তাদেরকে বলতেছে হচ্ছে T2G। আমি একটু লিখে দিই, হ্যাঁ, লিখে দিই, এখানে হচ্ছে DXY DYZ DZX, তারা হচ্ছে T2G। আর উপরে দুইটা হচ্ছে কি জানো, DX² - Y², আর একটা হচ্ছে DZ², এগুলো হচ্ছে ইজি। এবং এখান থেকে ক্রিস্টাল ফিল্ড থিওরির যে ব্যাখ্যাটা আমি বলবো এখন, ডিরেক্ট মুখস্থ করে ফেলো। এখানে মূলত যে কাজটা হয়, এখানে হচ্ছে শক্তির একটা পার্থক্য হয়, ইলেকট্রন শোষণ হয়। আর বর্ণালী কখন দেখবো, যখন এখান থেকে বিকিরণের ব্যাপারটা চলে আসে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা, তারপরে কোশ্চেনটাতে এখানে বলতেছে একটা চার্ট দেয়া আছে, এমন একটা চার্ট তোমাদের দেয়া থাকবে, এই চার্ট থেকে উপরে একটা চার্ট, এখানে নিচে একটা চার্ট দেয়া আছে। আমি যদি হচ্ছে কোনটা, এখানে গট আনসার করতে চাইলে নিচে চারটা লাগতেছে না, উপরে চারটা লাগতেছে। আচ্ছা, উপরে চারটা তাহলে দেখি। এখানে দেখো ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, ডি মৌল এই সকল মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকলে তো এটা বলাই যাচ্ছে। নিয়ন মানে কত, নিয়ন মানে হচ্ছে 10, নিয়ন মানে হচ্ছে 10, আরেকটা আছে হচ্ছে 11, তাহলে 11 কত হবে, সোডিয়ামের হবে। হিলিয়ামের পরে আবার দেওয়া আছে কত, এ হচ্ছে কত 7, তাইলে কত হইতেছে বলো, 7 2 9, এ হচ্ছে সেই ফ্লুরিন। তারপর এটার ক্ষেত্রে কত, এখানে হচ্ছে 6 8, এ হচ্ছে অক্সিজেন, আর এ হচ্ছে সে হাইড্রোজেন। এখান থেকে বের করে গেছে, মানে হিলিয়াম তো 2 আর বাকি আছে এখানে হচ্ছে 6, এখান থেকে এরকম করে বের করলাম। তারপর এখানে আসো, যে আমার কাছে বলতেছে এই E2X, E2X, এই E2X এবং এ হচ্ছে ইজি, এর মধ্যে কোনটি হচ্ছে অধিক সমযোজী। তো সমযোজী আসলে ডিপেন্ড করে, এখন দেখা লাগবে এই যে দুইটা যৌগ বলছে,
এই দুইটা যৌগ আসলে কোন দুইটা যৌগকে ইন্ডিকেট করে? আমরা এখানে যা যা লিখছি তার উপর বেস করে তারা দেখতেছে যে এরকম দুইটা যৌগ ইন্ডিকেট করে, ঠিক আছে, এরকম দুইটা যৌগ ইন্ডিকেট করে। আচ্ছা, এখন বসানোর পরে এই দুইটাই আমি দেখতেছি হচ্ছে আয়নিক, তার মানে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। কোন ব্যাখ্যাটা? ব্যাখ্যা করতে হবে হচ্ছে ফাজানের নীতি, ব্যাখ্যা করতে হবে ফাজানের নীতি। আমরা ফাজানের নীতির ক্ষেত্রে জানি যে পোলার আয়ন বেশি হয় কখন? ক্যাটায়ন ছোট হলে, ক্যাটায়ন ছোট হলে অথবা অ্যানায়ন বড় হলে, অ্যানায়ন বড় হলে অথবা যদি ডি ব্লক মৌল পাই আর কি, ঠিক আছে, ডি ব্লক মৌল পাই তখন। ফাজানের নীতি এই তিনটা শর্ত হইলে ফিল আপ হয়। তারপরে কথা ফিল আপ হইলে কি হয়েছে, তার মানে তাতে পোলারায়ন বেশি। পোলারায়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে কি জানো? তাদের দ্রাব্যতা কম, তাদের পরিবাহিতা তড়িৎ পরিবাহিতা কম, তাদের গলনাঙ্ক কম, তাদের স্ফুটনাঙ্ক কম, সব খারাপ খারাপ জিনিসগুলো হচ্ছে তাদের। তারপর এখন আসো, আমার কাছে জানতে চাইছিল কোনটি অধিক সমযোজী, তারপরে দেখবো এখানে ফলো করে কোনটা। আমি দেখি এখানে দুই জায়গায় কি আছে জানো? সোডিয়াম আছে, সোডিয়াম আছে। এখন আমার অক্সিজেন আর হচ্ছে ফ্লুরিন, এই দুইটার আকার দেখা লাগবে। আমি দেখো এমসিকিউ ক্লাসে আকারের ক্ষেত্রে একটা কথা বলছিলাম না, ওই হিসেবে তুমি এখানে ব্যাখ্যা করো যে কোনটার আকার বড় আর কোনটার আকার ছোট হয়। এই হচ্ছে সেই আকার বড় হইতেছে কার? U2 মাইনাসে। যেহেতু এর আকার বড় হয় তার মানে কি এর রিলেটেড যে যৌগটা আছে এটার পোলার আয়ন বেশি হবে। পোলার আয়ন বেশি মানে এখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। তারপরে আসো, এখন পরের যে কোশ্চেনটা ছিল, পরের কোশ্চেনটা অনুসারে এখানে একটা রেখা দেয়া আছে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত, তাদের তাদের আদর্শ পর্যায়ে, এই যে দুইয়ের ক্ষেত্রে রেখাটি আদর্শ পর্যায়বৃত্ত ধর্ম প্রদর্শন করে না কেন? আদর্শ পর্যায়বৃত্ত ধর্ম প্রদর্শন করে না এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে, দেখো যে আমি যদি বলতাম যে কি বাম থেকে ডানে গেলে কি ওই হচ্ছে আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়, কিন্তু এদের ক্ষেত্রে হইতেছে না। ব্যাপারটা কি, মানে কাহিনী একটা তো অবশ্যই আছে যে এটা এখানে হইতেছে না। কারণ কি, যে এই কথাগুলো যে আসলে আয়নীকরণ শক্তি কেন কমে না, মানে সাধারণ অবস্থায় হওয়ার কথা ছিল কিন্তু এখানে হইতেছে না, এই কারণে এদেরকে বলতেছে এই আদর্শ, এই যে আদর্শ ধর্ম প্রদর্শন করতেছে না। এই যে এখানে বলা আছে আদর্শ ধর্ম প্রদর্শন করে না। আচ্ছা, তাহলে এখন পরের কাজটা কি করব? আমরা ব্যাখ্যাটা এখানে বলে দিব। ব্যাখ্যাটা ভাই ওই তোমরা 19 থেকে পড়ে আসছো, এবং এখানে যে ব্যতিক্রম গুলো এগুলো আমি একটু আলাদা করে সাইড নোটে লিখিয়ে দিই যে কেমন ব্যতিক্রম গুলো হচ্ছে। এমন থাকে হচ্ছে বেরিলিয়ামের বেশি, বোরনের বেশি হওয়ার কথা কিন্তু হয় বেরিলিয়ামের। এখানে অক্সিজেনের বেশি হওয়ার কথা কিন্তু হয় কার? নাইট্রোজেনের। এটা এমসিকিউ ক্লাসে আমরা বলছি না? আবার ম্যাগনেসিয়াম কি অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি হয়ে যায়, আবার কি ফসফরাস সালফার অপেক্ষা বেশি হয়ে যায়। ব্যাখ্যাটা কি ছিল? দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে কি পূর্ণ অরবিটাল পাওয়া যায়, নিচের দুইটার ক্ষেত্রে কি বলতো অর্ধপূর্ণ অরবিটাল পাওয়া যায়। অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল, এই ব্যাখ্যাটা ছিল। এবং তারাও ঠিক সেম এগুলো পরে একে একে দেখাইছে। এখানে পূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল পাওয়া যায়। দেখো এখানে হচ্ছে কয়টা? এই যে পিতে 3টা আছে, তার মানে কি পিতে সর্বোচ্চ 6টা থাকতে পারে, 3টা মানে হচ্ছে কি অর্ধপূর্ণ অবস্থায় আছে। এই ব্যাখ্যাগুলো এখানে দিচ্ছে। তার মানে এখানে যেখানে চেঞ্জটা হইতেছে, চেঞ্জটা কোথায় হয়? বোরন আর বেরিলিয়াম এটার মধ্যে একটা চেঞ্জ হইতেছে, আবার আরেকটা চেঞ্জ হইতেছে। আরেকটা চেঞ্জ কোথায় হয়? অক্সিজেন আর নাইট্রোজেন, এই দুইটার মধ্যে চেঞ্জ হইতেছে। আর বাকি সবগুলাই কি করে বলতো? ফলো করে। এইখানে একটা সুন্দর করে দেয়া আছে, এইটা দেখে যে এটা বলবা, এরা বলছে এটা হওয়া উচিত ছিল, এটা হবে না, এটা হওয়া উচিত, কিন্তু আসলটা কি? আসল হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে আসো, তারপরের কথাটা কি? এখানে আবার হচ্ছে এমন একটা গ্রুপ আর পর্যায়ে দেয়া থাকবে। এখন মোটামুটি এতটুকু এভারেজ একটা ধারণা থাকা লাগবে। পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, আর গ্রুপ 15, 16 যে বলতেছে 15-র মৌলগুলা কোনগুলা আবার 16-র কোনগুলা, এটা মোটামুটি ধারণায় আছে আমাদের। না থাকলে ওই জিনিসগুলো কিন্তু আবার বের করা যায়। দেখো ওয়াই এবং জেড এর কথা বলছি। এখন ওয়াই এখানে কি, ওয়াই কি এখানে দেখা লাগবে, আবার হচ্ছে জেড কি এটাও দেখা লাগবে। এখানে ওয়াই দেখতেছি আমরা কি 2 নম্বর গ্রুপে আছে 16 নম্বরটাতে, তার মানে অক্সিজেন। 2 নম্বর পর্যায়ে আছে 16 নম্বর অক্সিজেন। 3-এ যেহেতু আছে তারপরে তার নিচেরটা, তার মানে এটা যদি হয় অক্সিজেন, এটা হবে হচ্ছে সালফার। আচ্ছা, তাদের হাইড্রাইডের ভৌত অবস্থা। হাইড্রাইড মানে কি জানো? এখন তাদের সাথে হাইড্রোজেন যুক্ত করে দিব। হাইড্রোজেন যদি আমি যুক্ত করি, একটা হইতেছে কি বলো H2O, আর একটা কি হইতেছে বলো H2S। একটা হইতেছে হচ্ছে সরি সরি সরি
একটা হচ্ছে H2O আর একটা হচ্ছে H2S। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে যদি বলি ভালো করে আগে বলো তো, আমরা জানি হাইড্রোজেন বন্ধন কারা গঠন করে? যদি হাইড্রোজেনের সাথে অধিতরিক ঋণাত্মক মৌল নফ মানে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং হচ্ছে ফ্লুরিন যুক্ত থাকে, তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। আর যদি না থাকে তাহলে হয় না। এখানে কি দেখো তো, এই যে হাইড্রোজেনের সাথে এখানে অক্সিজেন আছে, তার মানে এখানে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এই হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠনের যে স্ট্রাকচারটা, এখানে কিন্তু এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর এখানে আছে কি বলতো, এখানে বাকিটা আছে হচ্ছে সালফার। এখন এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করো, এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করো। দেখবা অক্সিজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা, পানির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আসতেছে কত, 1.4। আর যখন হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে বের করবো, এটা আসতেছে কত, 0.4। এখন এইগুলো দিয়ে তো আমরা একটা বিহেভিয়ার বলতে পারি, যেহেতু এটা 0.5 থেকে বড়, তার মানে এটা হচ্ছে কি পোলারিটি ধর্ম প্রদর্শন করে। আর যেহেতু এটা 0.5 থেকে ছোট, এটা হচ্ছে কেমন হবে বলো, অপোলার সমযোজী হবে, তাই না? আচ্ছা, এই ব্যাখ্যাগুলো এখান থেকে দিয়ে দিব। তারপরে হচ্ছে ঘ নাম্বার কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেনে কি বলা আছে, দৃশ্যকল্প 1-2 দৃশ্যকল্প 2 কোনটা? এ হচ্ছে সেই দৃশ্যকল্প 2। এখানে আমি দেখতেছি এখানে অ্যামোনিয়া স্ট্রাকচার দেওয়া আছে এবং পানি স্ট্রাকচার দেওয়া আছে। কোশ্চেন করছে তাদের বন্ধন কোণের ভিন্নতার কারণ কি। তো বন্ধন কোণের ভিন্নতার কারণ মানে এখানে আবার কি চলে আসছে বলো, ওই হচ্ছে সংকরায়ন চলে আসছে। আমি কি করব, আগে সংকরায়ন গুলা বের করব। এখন তুমি যদি এই সূত্র পারো তো এই সূত্র, আমি যে সূত্র শিখেছিলাম ওই সূত্র, দুই সূত্রই দিয়ে আগে হচ্ছে সংকরায়নটা বের করব। সংকরায়নটা বের করলে দেখবো দুই ক্ষেত্রেই কি আসতেছে বলতো, এটার ক্ষেত্রে আসতেছে NH3 এবং পানির ক্ষেত্রে আসতেছে কি বলতো, NH3। কোথায় NH3? এই হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে NH3। তবে তাদের কোণের মান তাহলে কত হওয়া উচিত? তাদের কোণের মান হওয়া উচিত হচ্ছে 109.5, কিন্তু দেখা গেছে যে পানির ক্ষেত্রে হয় 104.5 এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে হইতেছে এখানে আমার কত, 107। এই দুইটা ডিফারেন্স হওয়ার কারণ কি? কিছুক্ষণ আগে একটা বড় একটা লাইন লিখে দিয়েছিলাম। কেমন লাইন লিখছি, এটা এখানে এরা বাংলায় লিখছে। কোথায়? এই যে তারা এটা বাংলায় লিখছে। এসে বিএসসি পিআর তত্ত্ব অনুসারে লোন পেয়ারের আকর্ষণ বিকর্ষণ যে কথাটা আছে এটা। এবং আমরা এখান থেকে এই চিত্রগুলো এখান থেকে দেখে রাখবো। হ্যাঁ, চিত্রটা অবশ্যই দিতে হবে, চিত্রটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপরে এই ছিল হচ্ছে ওভারঅল, বুঝছেন? এইখানে যে সৃজনশীলগুলা বলছি, এর বাইরে সৃজনশীল বা টপিক অনুসারে আসার কোনো পসিবিলিটি নাই। এগুলা যদি সুন্দর করে দেখা যাইতে পারেন। কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টাও তো ভালো করে হয় নাই, এর মধ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। সুন্দর করে এখন একটা কাজ করবেন, ভিডিওটা দেখবেন, দেখার পরে যে স্লাইডটা দিব দাগানো আছে কোন কোন অংশ মার্ক করছি, এই অংশটুকু ভালো করে দেখবেন, তাইলে কিন্তু এনাফ, শেষ হয়ে যেতেছে। তো আমরা আপনাদের সাথে আসি, শুধু এখনই না, আপনাদের হচ্ছে পরীক্ষার পর আপনাদের সেই বিশ্বযুদ্ধ শুরু হইতেছে। হ্যাঁ, তো ওই ভর্তি যুদ্ধেও কিন্তু আমরা আসি। তো আমাদের এই কোর্সটাতে কিন্তু হচ্ছে এখন যেই প্রাইসটা ধরা হয়েছে 1350 টাকা, ওইটা কিন্তু ভাই খুবই কম। এটা সব সময়ের জন্য কিন্তু না, এটা হচ্ছে এইচএসসি পরীক্ষা চলাকালীন যদি হচ্ছে যে আপনারা ভর্তি হন তাইলে, তারপর কিন্তু এটা আবার ইনক্রিজ হয়েছে, আরো বেড়ে যাবে। তো এত কমে সায়েন্সের জন্য এত কিছু, 200-র অধিক ক্লাস, 178টা পরীক্ষা, ম্যাটেরিয়ালস কিছু যেগুলো হচ্ছে আমরা অনলাইনে প্রোভাইড করব। তো এটা কখনো বা কোথাও আসলে পাওয়া পসিবল না। তো আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই ইউটিউব চ্যানেলটাকে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।